আপনার কি মাথা গেছে? বাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতেও এইভাবে আমার সঙ্গে লেপ্টে আছেন। ফারাজ প্রশান্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। চিত্রার লজ্জাবোধকে অবজ্ঞা করে হাস্যরত কণ্ঠে বলে, একবার চেহারাটা দেখি তো প্রিয়তমা। আহা, লজ্জা পাচ্ছ মনে হচ্ছে, কিন্তু লজ্জার কি আছে? সেই রাতের কথা কি ভুলে গেছো, যখন আমাদের মাঝে সূক্ষ্ম সুই ফেলারও জায়গা ছিল না? চিত্রার দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায়। লোকটা কি ভাবছে আল্লাহ জানেন। তার অন্তর্দাহ আরও প্রগাঢ় হয়। আরে ওইদিকে কি দেখছো? আমার দিকে দেখো না। চিত্রার বিরক্তির সীমা ছাড়িয়ে যায়, তবে সে জানে ক্ষোভ প্রকাশে লাভ নেই। ফারাজ তাতে আরও আশকারা পাবে। আপনার এই অর্থহীন বাক্যলাপে বরফ গলবে না মিস্টার দারাজ অ্যালার্জি। ফারাজ এত সহজে নিবৃত্ত হয় না। তার শীতল হাত চিত্রার উষ্ণ কোমর ছুতেই চিত্রার শরীর অনিচ্ছায় কেঁপে ওঠে। বিস্ময়ে বিমূঢ় হয়ে সে ফারাজের দিকে তাকায়, তবু তার কণ্ঠ রুদ্ধ। অসীম লজ্জাবোধে কোনো শব্দ বের হয় না, রাগে ফুঁসতে থাকে, অথচ প্রতিবাদও আটকে গেছে অদৃশ্য বাঁধনে। ফারাজ এহেন প্রতিক্রিয়া আরও উৎসাহী হয়ে ওঠে। চিত্রার কানের কাছে মুখ এনে নৈশব্দের সুরে বলে, ডোন্ট মেক এ নয়েজ। বাড়ির সামনে পা রাখতে চিত্রার চোখে অশ্রু চলে এলো। কতদিন পর আবারও বাড়ির গন্ধ পেল সে। এই বাড়ির উঠোন, দেয়ালের চুন ধোয়া গন্ধ, রাতের বাতাসে ভাসতে থাকা চেনা শব্দ, সবকিছু যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার মনে। মেয়েদের জীবন এত কঠিন কেন? সবকিছু আপন করে নিয়েও কেন ছেড়ে যেতে হয়? কত শত অভিমান জমে আছে তার মনে। তবুও সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন, এতগুলো বছর অন্তত মাথা গুঁজে থাকার জায়গা তো দিয়েছিলেন। আরে এই বাড়িতে কলিং বেল নাই কেন? টু মাচ ছোট লোক। ফারাজের কণ্ঠে বিরক্তির সুর স্পষ্ট। চোখের জল মুছে চিত্রা তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কেন আনলেন আমায়? সোহাগকে দেখিয়ে তোমাকে চুমু খাওয়ার জন্য বেবস। ধ্যাৎ। চিত্রা বিরক্ত মুখে দরজায় টোকা দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকতে দেখে মার্জিয়া আর বাকিরা বসার ঘরে অপেক্ষা করছে। তাদের চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই। বোঝাই যাচ্ছে চিত্রার আগমন সম্পর্কে তারা আগেই অবগত ছিল, অথচ চিত্রা নিজেই কিছু জানতো না। পেছন থেকে ফারাজও ভেতরে পা রাখলো। তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল মার্জিয়ার উপর। মার্জিয়া ইতিমধ্যেই ফারাজ এলাহি নামক চরিত্রের পরিচয় পেয়েছে, তাই সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মুখে মেকি হাসি, চোখে মুখে দ্বিধা। ফারাজ হাসি মুখে বড় করে সালাম দিল, আসসালামু আলাইকুম মাদার ইন ল। মানে আমার তো ফোড়া কপাল, শাশুড়ি নেই, কিন্তু বউটাকে তো তেরা আপনি বানিয়েছেন, তাই ভালোবাসার খাতিরে আপনাকেই মাদার ইন ল বলে রাখছি। আপত্তি আছে নাকি? মার্জিয়া হালকা হেসে বলল, না না বাবজান, আপত্তি কিসের? শত হইলেও তুমি আমাগো চিত্রা স্বামী। মার্জিয়া কথা শেষ করার আগে ফারাজ বলে উঠল, নাউজুবিল্লাহ, জান ফান বলে কেন ডাকছেন? দেখুন আমি চরিত্রবান মানুষ, বউয়ের প্রতি দয়াল, না মানে লয়াল। আপনার আর আমার বয়সের পার্থক্য জানেন তো? ছি ছি, এই বয়সে কি জোয়ান ছেলেদের জান বলে বলে ডাকে রে? মার্জিয়া বোকার মতো চেয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে বলল, দাও দাও, ব্যাগপত্র দাও, আমার হাতে দাও। এই মাহাদি, সোয়াকা জান্নাত রে ডাক। আরে আমার লোকের অভাব নেই, ওরাই সব করবে। কিন্তু সোহাগকে কেন ডাকছেন মাদার? সদ্য বিয়ে হয়েছে, একটু বাসর টাসর তো ঠিক মতো করতে দেন। ননসেন্স। চিত্রার ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে। মারিয়ার মার্জিয়া অস্বস্তিতে পড়ে গেছে। মাহাদি নিশ্চুপ, কারণ সে ভালো করেই জানে ফারাজ এলাহির সঙ্গে তর্কের নামা মানে নিশ্চিত বিপদ। ফারাজের গলা শুনে সোহাগ রুম থেকে বেরিয়ে আসে, চিত্রার দিকে এক ঝলক তাকায়, কিন্তু মুহূর্তেই চোখ ফিরিয়ে নেয়। চিত্রার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। ঘৃণায় তার গা শিউরে উঠছে। ফারাজ সুযোগ হাতছাড়া করতে চায় না। মুখে হাসি টেনে সোহাগকে বলল, আরে সোহাগ ভাই নাকি? মিয়া, বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল? ইটস নট ফেয়ার ব্রো। এসেছো যখন একটু বুকে আসো না। কত বড় উপকার করেছো তুমি। তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে আমার আবার কষ্টে অ্যান্টেনা ব্যথা করবে। ফারাজ এগিয়ে গিয়ে সোহাগকে শক্ত করে জড়িয়ে ধরল। বাড়ির কারো মাথায় কিছু না ঢুকলেও চিত্রার বুঝতে বাকি রইল না এটা যে নিছক মশকরা। সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চিত্রার এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছে নেই। সে দ্রুত রুমের দিকে পা বাড়ায়। ফারাজ তা দেখে সোহাগের কানের কাছে মুখে নেই হিসিয়ে বলে, বউ আমায় রুমে রাখছে, আমি আসি। তুমি পারলে এক গ্লাস দুধ পাঠিয়ে দিও। কথায় আছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে। সোহাগের কাঁধে চাপড় মেরে বাঁকা হাসল সে। তারপর চিত্রার পিছু নিল। গুনগুন করে আবারও গাইতে লাগলো। ফজরের আজানের সুরলহরী এখনও বাতাসে মৃদু প্রতিধ্বনিত হচ্ছে। একে একে মুসল্লিদের দল মসজিদ অভিমুখে গমন করছে। কেউ ধীর পায়, কেউ বা তাড়াহুড়োয়। তবে সবার চোখে মুখে এ নিবিষ্ট ভাব। আকাশ তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি। গাঢ় নীলের ক্যানভাসে আবছা ধূসর রেখা
যেন রাতে শেষ স্মৃতি হয়ে স্থির হয়ে আছে। পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। নদীর তীর ঘেঁষে ফিরে আসছে সারা রাত পরিশ্রান্ত মাঝিদের নৌকা। দেখে মনে হচ্ছে অন্ধকার জলরেখার বুকে ছায়ামূর্তির মতো দুলতে থাকা এক একটি নীরব প্রত্যাবর্তন। নীলুফাদের বাড়ির সম্মুখে শ্যামলীমায় ঢাকা কলপার, যার পাশে দাঁড়িয়ে বিরাট সৃষ্টি গাছ। নীরব সাক্ষীর মতোই প্রভাতকে আবহকে গভীর করে তুলেছে এই গাছ। তার ছায়ায় ঢেকে থাকা ভেজা মাটি গতরাতে শিশিরকে আঁকড়ে ধরে রেখেছে, জলবিন্দুর মতো স্পন্দনশীল। এই নির্জন ভোরে নিরুদের প্রতিবেশী রমিসা বেগমের ব্যস্ততা শুরু হয়। তার সন্তান গার্মেন্টসে চাকরি করে, তাই ভোরের প্রথম আলো ফোটার আগে তাকে রান্নার কাজে হাত দিতে হয়। ছাই হাতে দাঁত ঘষতে ঘষতে রমিসা কলপাড়ের দিকে এগিয়ে আসে। বাতাসে স্নিগ্ধ শীতলতা তার গায়ে ধুলির মতো লেগে আছে। রমিসা থু ফেলে চারিপাশে একবার তাকাতেই তার চোখে পড়ে ফিকে হতে থাকা কুয়াশায় ঢাকা গ্রামের দৃশ্য। দূরের কয়েকটি মসজিদে এখনো আজানের মায়াময় ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সেই সঙ্গে কোথাও একটা নেড়ি কুকুরের করুণ সুর আকাশে বিলীন হয়ে যাচ্ছে। রামিসা কুলি করে অজু সারল, তবে বাড়ি যাওয়ার পথে হঠাৎ কি ভেবে যেন সৃষ্টি কাছের দিকে চোখ যায় তার। কি যেন একটা ঝুলছে কাছে। চোখ সরু করে ভালোভাবে তাকাতে রমিসা চিৎকার করে ওঠেন। মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ। আকাশ আজ শোকার্ত। আকাশের বুক চিরে নেমেছে অবিরাম অশ্রুধারা। বাতাস ভারী হয়ে আছে এক অবসাদের ঘনঘটায়। প্রকৃতি আজ ক্লান্ত, অবসন্ন। তার নিজ শ্বাস প্রশ্বাসেও বিরাজ করছে অনুচ্চারিত হাহাকার। বৃষ্টির ফোঁটা পাতার উপর আঘাত হানছে ছন্দময় ধারায়। জলে সিক্ত পাতাগুলি দুলছে, কাঁপছে। একবার বৃষ্টি তাদের স্নান করিয়ে দিচ্ছে, পরক্ষণেই আবার ক্লান্তি ভারে নত হয়ে পড়ছে। দূরে ঠায় দাঁড়িয়ে থাকা গাছটার নিচে আশ্রয় নিয়েছে দুটি শালিক। তাদের পালক জলে জবজবে। ক্ষীণদেহে বৃষ্টির নির্মম আঘাত সহ্য করেও তারা দাঁড়িয়ে আছে নির্মোহ দৃষ্টিতে। শুনছে অপেক্ষার প্রহর। বৃষ্টি কি শেষ হবে? তারা কি ফিরতে পারবে চিরচেনা নিরাপত্তার কোণে? হুটহাট আকাশ ফেটে নামছে প্রচণ্ড বজ্রপাত। বিদ্যুতের এক হিংস্র আচরে মুহূর্তের জন্যেই সমস্ত অন্ধকার শ্বেত শুভ্র হয়ে উঠেছে। হয়তো প্রকৃতির শির দ্বারা চিরে গেছে, তার বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তারপর এক লহমায় নেমে আসা আরও গভীর, আরও পিচ্ছিল অন্ধকার। প্রকৃতি তার নিজের আর্তনাদে বারবার ভেঙে পড়ে, শোকে স্তব্ধ হয়। এভাবেই ধারাবাহিকতা চলতে থাকে। নীলুফাদের বাড়ির উঠানে লাশের খাটিয়া পড়ে আছে। বৃষ্টির টিপটিপ ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে কাফনে মোড়ানো নিথর দেহ। অথচ মাথার উপর ছাতা ধরার মতো কেউ নেই। জীবনের অন্তিম যাত্রায় কেউ তার মুখে শেষবারের মতো একটা আচ্ছাদন দেওয়ারও প্রয়োজন বোধ করছে না। মৃত্যুর পরও মানুষে অভাব ঠিকই টের পায়, কিন্তু তখন সে উপলব্ধি অর্থহীন। বারান্দায় পড়ে আছে নীলুফার মা। শোকের ভারে তিনি অসহায়, ছটফট করছেন, বুক ফাটিয়ে কাঁদছেন। অথচ প্রতিবেশীরা তাকে জোর করে আটকে রেখেছেন, চিৎকার করতে দিচ্ছেন না। যেন মায়ের শোকও একটা অনৈতিক অপরাধ। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ জানাজা পড়ানো হলো, কিন্তু তাতেও ছিল অনীহা, বিতর্ক, আত্মহত্যার লাশ। পাড়া প্রতিবেশীরা কেউই চায়নি তার জানাজা হোক, কেউ চায়নি তার বিদায়ের প্রার্থনায় সামিল হতে। আর নীলুফার মা, তিনি বারবার ফেটে পড়েছেন। তার কান্না দমিয়ে রাখা যাচ্ছে না। তার মেয়ে আত্মহত্যা করবে, অসম্ভব। তার নীলু এমন মেয়ে না। কেউ তাকে মেরে ফেলেছে, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার এই দাবির জবাব নেই কারো কাছে, প্রতিধ্বনি নেই কারো কণ্ঠে। বাড়ির চারিপাশ জুড়ে নোংরা ফিসফাস। লোকজন জানালার ফাঁক ফোকর দিয়ে উকি মেরে দেখছে কাফনের সাদা কাপড়ে মোড়ানো দেহটা, আর ছুড়ে দিচ্ছে বিষাক্ত কথার বিস্ফোরা। দেখেন কার সঙ্গে রাত কাটাইয়ে আইছে, পালাইয়া গিয়েছিল তো, পোলা নিশ্চয়ই খাইয়া সাইডা দিছে, তাই তো দড়িতে ঝুলছে। মৃত্যুর পরও রেহাই নেই নীলুফার। সমাজ তার সব দেহকেও শান্তি দিচ্ছে না। পুলিশ এসেছিল, খুঁটিয়ে দেখে গেছে, লাশের চারিপাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে, তারপর নির্বিকারভাবে রায় দিয়ে গেছে আত্মহত্যা বলে চলে গেছে। কিন্তু নীলুফার মা তাদের কিছুই বোঝাতে পারেননি। তার আকুল আবেদন, তার দুচোখ ভরা বিশ্বাস, তার মেয়ের নির্দোষিতা সবই বাতাসে মিলিয়ে গেছে। আচ্ছা, শোকের রং কেন কালো? শোকের রং তো সাদা হওয়া উচিত ছিল। কালো রং দেখে কি মানুষ কাঁদে? কালো কি মানুষের হৃদয়ে হাহাকার ছড়ায়? না তো। অথচ দেখো এই সাদা কাপড় কেমন কাঁদাচ্ছে এক মাকে, এক পরিবারকে, একটি হারিয়ে যাওয়া জীবনকে। মা কেঁদে কেঁদে দিশেহারা হয়ে যাচ্ছে তার মেয়ের শরীরে মোড়ানো সাদা কাপড়টিকে দেখে। সাদা মানে কি আসলে পবিত্রতা, নাকি নির্বাক নিষ্ঠুরতা? প্রভাতের নির্মল আলোয় চিত্রা স্নান সেরে অজু করে নামাজ আদায় করলো। ফারাজের ফেলে রাখা কাপড়গুলো একে একে তুলে বালতিতে রাখলো। এই বাড়িতে ওয়াশিং মেশিন নেই, তাই কাপড়গুলো হাতে ধুতে হবে। কাপড় ধোয়ার পাউডার দিয়ে সেগুলো ভিজিয়ে রেখে চিত্রা আয়নার সামনে দাঁড়ায়। তার পরিধানে খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা কেশে গামছা পেঁচানো। সাধারণত সে অলংকারবিহীন থাকে, তবে বিয়ের পর হাতে, গলায়, নাকে, এমনকি পায়ে নুপুর পড়ছে। সবই স্বর্ণের।
চিত্রার চোখের নিচে কাজল দিতে ইচ্ছা হলেও দ্বিধায় তা পরিহার করলো। তার উজ্জ্বল তাকে খয়েরি রঙের শাড়িটি সুনিপুণভাবে মানিয়েছে। গামছা খুলে কেশ ছাড়ল চিত্রা। বিছানার পার্শ্বস্থ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। ফারাজ উপর হয়ে শুয়ে আছে, কোমর পর্যন্ত পাতলা কম্বলে আবৃত। চিত্রা জানালার কাছে গিয়ে গুনগুন করে কি একটা গাওয়া ধরল। হুট করে পেছন থেকে কারো জড়িয়ে ধরা অনুভব করলো। চোখ বুজে নিঃশ্বাস নিল সে। মৃদু এলাচের গন্ধটা নাকে ভাসছে। চিত্রার এখন অনুভব করে ফারাজ বোধ অনেক দূরে চলে গেলেও এই গন্ধটা অজুহাতে চিত্রা তাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু কেনই বা খুঁজবে? চিত্রার স্বামী বলে, অভিভাবক বলে, হয়তো তাই। হিসেব করলে দেখা যাবে আপাতত ফারাজ এলাহি ব্যতীত তার কেউ নেই। তার সবটা জুড়েই তো এখন ফারাজ এলাহি থাকার কথা। লোকটা কম তো ভালোবাসে না। আর কত, সেও তো স্বামী হিসেবে স্ত্রীর থেকে অধিকার পাওনা। কারো পাওনা কাঁধে নিয়ে বাঁচা এত মুশকিল কেন? ফারাজ চিত্রার ভেজা চুল সরিয়ে দিয়ে পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। চিত্রার কেমন একটা অনুভব হয়। এই অনুভূতির নাম কি? স্বামীর স্পর্শে কি সমস্ত নারীর মনে এমন এক অবর্ণনীয় শিহরণ জাগে যাকে ভাষায় প্রকাশ করা যায় না? আমায় কতটুকু ভালোবাসেন এলাহি সাহেব? চিত্রা গভীরতা নিয়ে প্রশ্ন করল। ফারাজ তার প্রিয়তমাকে নিজের দিকে ফিরিয়ে দু চোখের পাতায় ভালোবাসার অনন্ত পরশ ছুঁয়ে বলল, যতটুকু ভালোবাসলে তুমি হিসাব করতে পারবে না। ভালোবাসার অঙ্কে গড়মেল করবে তার চেয়ে অধিক। তবে প্রিয়তমা, ভালোবাসা যে পরিমাপ করা যায় না, পরিমাপ করে ভালোবাসে কিপ্টেরা। আমি তোমায় মেপে ভালোবাসি না। আমার ভালোবাসার কোনো মাপ নেই, কোনো মাত্রা নেই। তোমার জন্য জমানো এই ভালোবাসা অসীম। তবে ধরুন এত ভালোবাসার পরেও যদি আপনাকে আমি ভুলে যাই? ফারাজ চিত্রাকে শক্ত করে বুকের পাঁজরে জড়িয়ে নেয়। প্রিয়তমাকে জড়িয়ে ধরার মধ্যে এক অন্যরকম শান্তি নিহিত। চিত্রা নড়চড় করে না, মিশে যায় ফারাজের বুকের গভীরে। কি হয়েছে আজ তার সে নিজেও জানে না। সোহাগ সব ভুলে সুখে থাকলে সে কেন পারবে না? কই সোহাগের রাত জেগে করা গল্প, কাব্যিক ছন্দ কিছুই তো তাদের পূর্ণতা দিতে পারেনি। সবই সময় স্রোতে বৃথা গেছে। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে কান ধরল। কেমন যেন অদ্ভুত ভেজা ভাব ছিল সেই কণ্ঠে। ফারাজের কি কষ্ট হচ্ছে? তার অর্ধাঙ্গিনীর মুখ থেকে এমন কথা শুনে তার কি অন্তর পুড়ছে? চিত্রা দীঘল শ্বাস ছাড়ে। এবার বাস্তবতায় ফেরা উচিত তার। যা তার জীবন থেকে চলে গেছে তা ভুলে সৃষ্টিকর্তা দেওয়া নিয়ামতকে এবার গ্রহণ না করলেই নয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। ফারাজ হেসে বলল, নাস্তা তো ছোট লোকরা খায়, আবার তোমাকে চাই। বাহিরে কৃপল টাঙিয়ে তার নিচে দাওয়াতে রান্না বান্না হচ্ছে। খাবারের মো গন্ধ নাকে ভেসে আসছে। চিত্রাকে ফারাজ কাজে হাত দিতে সাফ নিষেধ করেছে, কঠোর স্বরে বলেছে, আমার বউ তুমি, এই বাড়ির কামলা না। সো আমি তোমাকে যেই কাজ দিব তুমি সেটাই করবে। আপাতত তোমার কাজ স্বামীর সেবা করা, তাকে আদর সোহাগ করা। হ্যাঁ, না না, সোহাগ করার দরকার নেই। তুমি চাইলে 100-200টা চুমু দিতে পারো, আমি মাইন্ড করবো না। চিত্রা তাই বাহিরে যায়নি। সকাল থেকে মারিয়া আর মার্জিয়া কাজ করছে, সঙ্গে লোকও আছে, তবুও তারা জোগাড় করে দিচ্ছে। চিত্রা মামার রুমে গিয়ে খাটের পাশে পিড়ি টেনে বসলো। ফারাজ বসেনি, দাঁড়িয়েছিল। মামা পাথরের মতো শুয়ে আছেন। হঠাৎ হঠাৎ টুকটাক কথা বলেন, তবে আজ কথা বললেন না, শুধু চেয়ে দেখলেন। দু চোখে তার অসাধ দৃষ্টি। মামা আজ 2 বছর ধরে পঙ্গু। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় গায়ে একরকমের ঘা জন্মেছে। গায়ে কেমন একটা উৎকট গন্ধ। মামার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। শীর্ণ দেহ, কোটরে বসে যাওয়া দুটো চোখ, যার ভেতরে পঙ্গুত্বের অসহায় চাহনি, গলগ্র হয়ে বেঁচে থাকার লজ্জা। জীবনের দুটো অবস্থায় মানুষ বড় অসহায় হয়ে পড়ে, এক অসুস্থতায়, দ্বিতীয় বার্ধক্যে। একটি শিশুও কিন্তু অসহায়, তবে সেই অসহায়ত্ব তাকে লজ্জিত করে না, সংকুচিত করে না। কারণ সে দাবির হাত বাড়িয়ে যেমন স্নেহ ভালোবাসা নেয়, দাতার মতো আনন্দ দেয়, উজাড় করে। কিন্তু একজন বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ যখন অসহায়, তখন জীবনের প্রতিটা মুহূর্ত তাকে বুঝিয়ে দেয় বেঁচে থাকার নিদারুণ যন্ত্রণা। ফারাজ নীরবতা ভাঙল। ওনার চিকিৎসা হয়নি? ফারাজের কথায় চিত্রা ছলছল আঁকি দুটো নিয়ে তার পানে তাকায়। না, এ বাড়ির কাছে মামা তো কেবল একটা পুরনো ঘুণে ধরা আসবাবপত্রের মতো, যার এখন আর কোনো প্রয়োজন নেই। ফারাজ দৃঢ় গলায় বলল, ডোন্ট ওয়ারি, তোমার মামার দায়িত্বটা আমি নিলাম। জলদি তিনি সুস্থ হয়ে উঠবেন। এরপর একেবারে লুঙ্গি তুলে জামাই শ্বশুর মিলে লুঙ্গি ডান্স দেব। আরে ধ্যাস, ওই চিজটা তো আবার আবার কোমর থেকে খুলে যায়। আচ্ছা থাক, দুজন মিলে না হয় চারটি পরে একটা ডান্স দিলাম। তুমি একটা ভিডিও বানিয়ে দিও, রিলসে আপলোড দিব। শালার আমার আইডির পেছন লাল হয়ে গেছে। চিত্রা একটা ঢোক গিলে। প্রথমে ভেবেছিল ফারাজ ভালো হয়ে গিয়েছে, কিন্তু ভালো হবে আর ফারাজ এলাহি। তার মুখ থেকে সুস্থ কথা আসার কেবল অসুস্থ মানুষই করতে পারে। ফারাজ হঠাৎ গলার স্বর বদলে বলল, বাহিরে বৃষ্টি থেমে গিয়েছে, চলো বাহিরে যাই। আমাদের প্রেম দেখিয়ে সোহাগ্যার খুরখুরানি বাড়িয়ে দিয়ে আসি। এমনিতেই জেলাসির লেভেল হাই হওয়ার ফলে ওর পেছনে আগুন লেগেছে। কখন না জানি আমি আবার ওর পাছায় কেরোসিন ঢেলে দিই।
সারা বাঙ্গির ঘরে বাঙ্গি। চিত্রা হতভাগ, এই লোককে শুধরানো যাবে না। একটু আগের কথাবার্তা শুনে তো মনে হয়েছিল একেবারে দুধ দিয়ে গোসল করে উঠেছে, অথচ এখন মামার সামনে তামাশা শুরু। মানে যেই লাউ সেই কদু। দাওয়াতের আগে অভ্র ব্যাগপত্র নিয়ে চিত্রার মামির বাড়িতে হাজির। সকাল থেকেই ফারাজকে সে কল করে যাচ্ছে, তবে মহৎ ব্যক্তিত্ব আবার জমিদার বংশধর, তাই কল ধরেনি। তাই বাধ্য হয়ে অভ্র নিজেই চলে এলো। জরুরি কথা আছে, সবকিছু জলদি বলাটা জরুরি। ফারাজ তখন দুপুরের গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। চিত্রাকে সে রুমে বসিয়ে রেখেছিল, তবে গোসল থেকে বেরিয়ে রুমে খুঁজে পেল না। তবে খুঁজে পেয়েছে তার ক্রাইম পার্টনার অভ্রকে। ফারাজ চোখ সরু করে তাকায়, ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। খিরে, আমার বইয়ের মধ্যে আমি অভ্রকে কেন দেখতে পাচ্ছি? ডেট ওভার মাল খেয়ে ফেলেনি তো? অভ্র নাটকীয়ভাবে এক পা পেছনে সরল, হাত উঁচিয়ে বলল, আরে ভাই, কাছে আসবেন না। আমার ইজ্জত আমার বউয়ের জন্য তোলা। দূরে যান বলছি। চুম্মা টুম্মা দেওয়ার উদ্দেশ্য নেই তো। ফারাজ এবার আরেক পা এগিয়ে এলো। আরে কুদ্দুসের বাপ না তুমি? তাই তো বলি, আমার বইয়ের মুখে দাড়ি কবে গজালো? অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই মজা নিয়েন না। আপনাকে না দেখতে পেয়ে আমার কষা হয়ে গিয়েছিল, তবুও বাথরুমে যাইনি। আপনাকে সময় না দিয়ে বাথরুমে কি করে সময় দেই বলুন তো? পারলাম না ভাই, আমি থাকতে পারলাম না। ফারাজ মুখ বাঁকিয়ে বলল, ক্ষমা ভাই, আগে পেট সাফাই করে আসো। ওইসব পেটের মধ্যে জমিয়ে ইট বানানোর মতলব নাকি? যাও ভাই, বাইরে একটা পেট ক্লিয়ার করার জায়গা আছে, ওখানে যাও। এখানে কাম সারলে গন্ধে টিকতে পারবো না। অভ্র হাসলো, বলল, সমস্যা নেই, ওই ঈদ দিয়ে বাড়ি বানাবো, তারপর বিয়ে করে বউ নিয়ে করবো। না মানে গল্প। আর কামটা যেখানেই সারি না কেন, আপনি অবশ্যই টিকতে পারবেন, কারণ আমি ব্যবহার করি এয়ার ফ্রেশনার। আমি হাগলো লেমন ফ্লেভার পাবেন। থু, ভাই চাপ পিসাচ, দূরে যা, দূর হ। তুই আমার পাক পবিত্রতা নষ্ট করে দিচ্ছিস। পাক। অভ্র মুখ ভ্যাংচালো, মনে মনে শুধালো, নিজের পাশে 9 মন গু, পরের কয় পাচাই গু। কিছু বলছিস নাকি? এবার বল, এখানে আসার কারণ কি? ভাই নীলুপা শেষ। বাড়িতে মেহমানের কমতি নেই। আশেপাশের অনেকে এসেছে সোহাগের বিয়ের দাওয়াত খেতে। হুট করে যে সোহাগ বিয়ে করে বউ এনে বাড়িতে তুলেছে সেটা শুনে সবাই অবাক। সোহাগ তো এমন কাজ করার ছেলে নয়। চিত্রার খেতে মন চাইছে না, পোলাও সে খুব একটা পছন্দ করে না, ভাতই তার কাছে কমফোর্ট ফুড। ওদিকে ফারাজ আর অভ্র প্রথম সারিতেই খেতে বসেছে। ফারাজ তো সোহাগকে সোজা উঠিয়ে দিয়ে তার জায়গায় বসে পড়েছে। বেচারা সোহাগ তাই বউ নিয়ে উঠে যেতে হয়, কারণ বউয়ের সিটটাও ফারাজের চাই। নিজের বউকে এখানে বসাতে হবে না। চিত্রার কিছু পুরনো বান্ধবী এসেছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সে। তবে অভ্রের কিন্তু পুরো মনোযোগ ফারাজের পাশের খালি সিটের দিকে। চোখে মুখে স্পষ্ট আকুতি, ওখানে সে বসতে চায়। ভাই দিব না বসতে, তুমি মামু অমনি গিয়ে বসো। ভাই জায়গা তো খালি নেই, আর দেন না বসতে, বাবি তো নাই এখন। ফারাজ ঠান্ডা চোখে পকেটের দিকে ইশারা করলো। অভ্র তাকাতেই সব বুঝে গেল। হিসিয়ে বলল, ভাই আপনি পিস্তল নিয়ে কেন আসছেন? নাচতে। বসলাম। বসে তো দেখো, গুলি যে তোমার কোন কোন দিক দিয়ে বের হবে টেরই পাবে না। অভ্র কিছু বলতে যাবে, ঠিক তখনই কালো সানগ্লাস পরা একটা মেয়ে পাশ কাটিয়ে ফারাজের জায়গায় বসে পড়ল। চুলে বিচিত্র রঙের ছোঁয়া, সাজগোজও অদ্ভুত। মেয়েটি ফারাজকে দেখে মিষ্টি গলায় বলল, ভাইয়া আমি না পোলাও বাড়তে পারি না, একটু বেড়ে দেবেন? ফারাজ একবার চেয়ারের দিকে একবার অভ্রর দিকে তাকালো। এই চেয়ারে তো সে নিজের বইয়ের জন্য রেখেছিল, হুট করে এই সার্কাস এলো কোথা থেকে? অভ্র কি করবে বুঝতে না পেরে মেয়েটার প্লেটে পোলাও দিতে যাবে, ঠিক তখনই ফারাজ চেঁচিয়ে উঠল। অভ্র। অভ্র কিছু বলার আগে মেয়েটি সপ্রতিভ কণ্ঠে পুনরায় তাকে বলল, হেই, তোমার নাম কি? আমার ফ্রেন্ডরা বলছিল তুমি নাকি বারবার আমাকে দেখছিলে, পছন্দ করো আমাকে, তাই না? আই নো। ফারাজ হতভম্ব। পছন্দ আর আমি? আম্মা, তোমার চোখের রিপেয়ার দরকার, ভোল্টেজ কমে গেছে। মেয়েটি চোখ গোল গোল করে তাকিয়ে প্রশ্ন করল, আম্মা আমি। না, তোর নানি। উঠ এখান থেকে। আমার বউ যদি এসে দেখে অন্য মেয়ের পাশে বসে আছি, তাহলে রোমান্স শুরু হওয়ার আগেই খতম। উঠ। মেয়েটি চুলে হাত বুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, পারবো না, আমি জায়গা পেয়েছি। ফারাজ দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার। উঠ কইলাম, উঠ মাতারি। কথা শেষ করে ফারাজ চেয়ার নিয়ে উঠে দাঁড়ালো। শুধু নিজের চেয়ারই নয়, মেয়েটার চেয়ারটাও টান মেরে সরিয়ে নিল। মেয়েটা প্রায় পড়েই যাচ্ছিল, তবে তার আগে অভ্র তাকে ধরে ফেললো, কিন্তু পর মুহূর্তেই তাকে ছেড়ে দিল। ধপাস, মেয়েটা মাটিতে মুখ থুবড়ে পড়ল। অভ্র তা দেখে হা করে তাকিয়ে বলল, বাপরে, ময়দার বস্তা।
জীবন যেমন রঙিন তেমনই ধূসর, সবটুকু মিলিয়েই তো তার আসল সৌন্দর্য। বিকেল তখন ধীরে ধীরে রং বদলাচ্ছে, বাতাসে মিশে আছে স্নিগ্ধতার মৃদু স্পর্শ। প্রকৃতি নিজে এক গভীর নিঃশ্বাস ফেলে শান্ত হচ্ছে। আকাশের নীল রংটা ক্রমে ফিকে হয়ে রক্তিম আভায় রঞ্জিত হচ্ছে। সূর্য অস্তাচলে যাবার প্রস্তুতি নিচ্ছে। দিগন্তে মেঘের সঞ্চার, কোথাও সাদা, কোথাও কালো, কোথাও বা লালের আভা মিশে আছে। এই সময়টায় প্রকৃতি এক নতুন রূপে সজ্জিত হয়। পাখিরা নিড়ে ফেরে, তাদের কণ্ঠে ক্লান্তির সুর। গাছের পাতায় পড়ে শেষ আলো, মৃদু বাতাসে দুলে ওঠে তারা। মানুষের মুখে তখন দিনের পরিশ্রমের ছাপ, কিন্তু বিকেলের এই মায়াবী আবহাওয়ায় সব ক্লান্তি একেবারে মুছে যায়। এই সময়টায় প্রকৃতি ও মানুষের মধ্যে এক অদ্ভুত সঙ্গতি দেখা যায়। বিকেলের আলো ছায়ার খেলায় জীবনের নানা রং মিশে থাকে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দিনের অন্তিম সৌন্দর্য ও প্রশান্তির কথা। চিত্রা সাদা জর্জেটের শাড়ি ও সাদা কাজ করা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে পুড়ে ছাই হয়ে যাওয়া তালুকদার বাড়ির সামনে। বাড়িটির পাশে পারিবারিক কবরস্থান, যেখানে দূর থেকে কবরগুলো স্পষ্ট দেখা যায়। ধর্মের রীতি অনুযায়ী মেয়েদের সেখানে যাওয়া নিষেধ, তাই চিত্রা দূর থেকে সেই কবরগুলোর দিকে তাকিয়ে থাকে। ওই 3 হাত মাটির কবরই আমাদের আসল ঘর। তবু আমরা এই ক্ষণস্থায়ী জীবনের সাজসজ্জায় যতটা সময় ও গুরুত্ব দিই, তার 1 ভাগও যদি সেই চিরস্থায়ী ঠিকানার জন্য ব্যয় করতাম, তবে হয়তো পরকালের যন্ত্রণা কম হতো। মানুষ নকলের পেছনে বেশি দৌড়ায়, কবর ও পরলোক তারই উদাহরণ। ফারাজের গায়ে আকাশি রঙের শার্ট, গায়ে সাদা ব্লেজার, চোখে সানগ্লাস, চুলগুলো সেট করা। ফারাজ চিত্রার কাছে নিজের 2জন লোক দাঁড় করিয়ে রেখে কবরটা ঘুরে ঘুরে দেখে। অভ্রর গায়ে কালো শার্ট, সঙ্গে কালো ব্লেজার, বরাবরের মতোই সুদর্শন লাগছে। ফারাজ দৃষ্টি বুলিয়ে নেয় চারিপাশে, এক নিমিষে গুনে ফেলে কবরগুলোর সংখ্যা। 27টা কবর, একই সঙ্গে একই পরিণতি। আগুনের লেলিহীন শিখায় দগ্ধ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া 27টি নামহীন অস্তিত্ব। একসময় যারা শ্বাস নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, তারা এখন শুধু ছাই আর মাটির স্তূপ। এক মুহূর্তের জন্য ফারাজ থামে, আর চোখে তাকায় দূরে দাঁড়িয়ে থাকা চিত্রার দিকে। তার চাহনিতে এক অদ্ভুত রহস্য, অনির্বচনীয় কিছু, যেন সেই নিঃসঙ্গ কবরস্থানকে ছাপিয়ে আরো দূরে, আরো গভীরে কিছু অনুভব করছে। আর অভ্র, সে স্থির শান্ত, তবে তার দৃষ্টি অচল। সে শুধু তাকিয়ে আছে, কিসের জন্যে, কার উদ্দেশ্যে তা কেউ জানে না। ভাই, হুম। মানে আবার ফিরে চলেন না, আমার কিছুই ঠিক লাগছে না। ব্যবসা ফেলে এখানে আর কতদিন পরে থাকবেন? চলেন ডেনমার্ক ফিরে যাই। তোর ভাবিকে রেখেই ফিরে যেতে বলছিস? ভাবিকে সত্যি ভালোবাসেন ভাই? ফারাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গভীর গলায় বলল, চরম ভালোবাসি। আপনার কথা শুনলে ভয় হয়। ভালোবাসার নীতি যে আপনার ক্ষেত্রে ভিন্ন। ফারাজ হেসে ফেলল, ঠোঁটের কোণে রহস্যময় বাঁক। তোর ভাবি আস্তে ধীরে বুঝে যাবে আমার নীতি কি, তখন ঠিকই আমার জন্য মরিয়া হবে। একটা গাছের শুরুতেই ফুল ধরে না রে অভ্র, ফুলের জন্য গাছের যত্ন নিতে হয়। একটু একটু করে যত্ন নিলে গাছে কলি আসবে, একদিন ফুল ফুটবে। আচ্ছা, নিজের হাতে বড় করা ফুল ছিঁড়তে কেমন লাগে রে অভ্র? অভ্র একটু ব্যঙ্গ মিশিয়ে হাসলো। আমি তো ভালো শিখতে পারলাম না জীবনে। ফুল ছিলে কেমন লাগে কি করে বলবো? ওইসব ভাই আপনার মতো মহৎ ব্যক্তিরা পারে। ফারাজ বিরক্তি নিয়ে চুইংগামটা থু মেরে ফেললো, চোখ সরু করে বলল, মিজান চাচার সঙ্গে আজকে একটু সাক্ষাৎ করতে হবে, হিসেব তো এখনো বাকি আছে। বাঙ্গে নাতি তোর ভাবির দিকে নজর দিছে, বইটার ভেতরে খিরমি কত, আমার শিকারে নজর দেয়। অভ্রের গলা কেমন শুষ্ক হয়ে এলো, সে ফিসফিসিয়ে বলল, শিকার? দা ভালোবাসা কুত্তুসের বাপ। সূর্য অস্তাচলের দিকে ধাবিত। আকাশের বুকে রঙের এক অবর্ণনীয় নাট্যমঞ্চ রচিত হয়েছে। সোনালী আভাক্রমে রক্তিম বর্ণ ধারণ করছে। সবটাই তুলির আঁচড়ে আঁকা মহাকাব্য, যেন বাতাসে অদ্ভুত স্নিগ্ধতা। নিস্তব্ধতার মাঝে গুরুসঙ্গীত বেজে চলেছে। গাছপালার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন প্রকৃতির বিশাল আঁচলের প্রান্তদেশ। পাখিরা কলরব থামিয়ে নিড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে, তাদের ডানা ঝাপটানোর শব্দ শান্তিময়। দূরের নদী দিগন্ত রেখায় মিলিয়ে যেতে যেতে তার স্নিগ্ধ জলে অস্তরাগের প্রতিচ্ছবি বহন করছে। দেখে মনে হচ্ছে প্রকৃতির নিজস্ব এক আয়না। সমস্ত সৃষ্টি জগৎ এক মোহময় আবরণের নিচে নিমজ্জিত। সময় থমকে দাঁড়িয়েছে সন্ধ্যার স্নিগ্ধ গভীর আবেশে। এই ক্ষণস্থায়ী সৌন্দর্য এক অনির্বচনীয় মাধুর্য ধারণ করেছে, যার ব্যাখ্যা ভাষার সীমা ছাড়িয়ে অনন্তের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সোহান সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছে, চুলগুলো আঁচড়ানো। গায়ে সে সবসময় সরিষার তেল মাখে, ক্রিম মাখলে তার মুখটা খসখস করে। সোহান ঘর থেকে বেরোনোর আগে মায়ের ঘরে একবার উকি দিয়ে আসে, আজকেও তার ব্যতিক্রম হলো না। সোহান মায়ের ঘরে গিয়ে খাটের উপর মায়ের পাশে গিয়ে বসলো। মা পানদান সামনে নিয়ে বসে আছেন, আজান দেওয়ার পর পান মুখে দিবেন। ভাত না খেয়েও থাকতে পারবে, কিন্তু সে পান ছাড়া এক মুহূর্ত নয়। সোহান গলায় মমতার সুর টেনে বলল, শরীরটা কেমন আছে আম্মা?
মা পানদানের ঢাকনায় হাত বোলাতে বোলাতে স্বাভাবিক কণ্ঠে বললেন, আমার কি হইব? আমি ঠিক আছি বাজান। তুই বাইরে যাইবি তাই না? জামু তো, মাহবুবা কইল তুমি নাকি খাওনা ঠিক কইরা, ঔষধও খাইতে চাও না। এমন করলে সুস্থ কেমন কইরা হইব? মা এবার পানদানের ভেতর থেকে পান তুললেন, স্থির কণ্ঠে বললেন, তুই একটা বিয়া কর বাজান। তোর বউ আসলেই আমি সুস্থ হইয়া উঠমু। সোহান হাসলো। আবার বিয়া? বয়স কম হইছে, আমার কি নাই নাতকুরের মুখ দেখতে মন চায় না? সোহান মৃদু দীর্ঘশ্বাস ফেলল। নয় নাতকুর আছে না? মা তাচ্ছিল্যের হাসি দিলেন। না, তুই জলদি বিয়া কর, নইলে খাওয়া দাওয়া সাইডা দিমো। মায় মরলে বিয়া করিস, যা। আম্মা, তুমি মরার কথা কইবা না। আর দিলে যদি কাউরে না ধরে তাহলে কেমন করে বিয়ে করুন? যেদিন দিলে কাউরে ধরবো সেদিন যে কইরেই হোক বউ ঘরে আনমই আম্মা। সোহান গম্ভীর গলায় বলল। মায়ের কপালে আলতো চুমু খেয়ে উঠে দাঁড়ালো, বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে অপেক্ষায় ছিল সিফাত, কিন্তু দরজার চৌকাঠ পেরোনোর সঙ্গে সঙ্গে সোহানের মুখশ্রী বদলে গেল। কোমল মায়াময় যে লোকটা এক মুহূর্ত আগে মায়ের পাশে বসেছিল, সে মুহূর্তে রূপ নিল কঠিন হিংস্রতায়। সিফাত সামনে এগিয়ে এলো। সোহান তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, কোনো খবর আছে? সিফাত কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে বলল, ভাই, মিজানের যে মাইয়াটারে ওই দিন রাতে আমগো হাতে তুইলা দেওয়ার কথা ছিল, সেই মাইয়াটা বাজিতপুর আইসে, সঙ্গে জামাইও আইসে। সোহান চোখ সংকীর্ণ করলো, কণ্ঠে শীতলতা ঝরে পড়ল। নাম কি মাইয়ার? চিত্রাঙ্গনা। সোহান এক মুহূর্ত চুপ থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টানলো। ও, আর জামাই কেডা? সাহস তো কম দেখায়নি। আমার সোনার ডিমে হাত দেওয়ার স্পর্ধা। তেনার কলজাটা দেখার খুব শখ হইতাছে আমার। সিফাত মুখ নিচু করলো, নামটি উচ্চারণ করতে গিয়েও দ্বিধায় পড়ল। তারপর গভীর শ্বাস ফেলে বলল, এলাহি, ফারাজ এলাহি। নদী এখন ভালোভাবেই বুঝতে পারছে কেন তাকে এই বাড়ির বউ করে আনা হয়েছে। শুধু গুণবতী বা মায়াবতী হলেই তো হয় না, মেয়েদের হতে হয় রূপবতীও। তবে স্বামীর চরিত্রে যদি দোষ থাকে তাহলে অপ্সরাও এসে হাজির হলেও তার চোখ অন্যদিকে ঘুরবেই। এই বাড়ি নদীর সব সুখ কেড়ে নিয়েছে, সে এখন কেবল মুক্তি চায়, মুক্তি। দুবেলা না খেয়ে থাকলেও মেয়েদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট তখনই অসহনীয় হয়ে ওঠে যখন স্বামীর চরিত্রে দোষ থাকে। নদী এখন বুঝতে পারছে তাকে এই বাড়িতে আনার পেছনে কোনো সৌভাগ্যের গল্প নেই, ছিল সুপরিকল্পিত এক ফাঁদ। গরিব ঘরের মেয়েরা ক্ষমতার সঙ্গে পেরে উঠবে না, মুখে খোলার সাহসও নেই, প্রতিবাদ তো দূরের কথা। তাই এমন এক মেয়েকেই দরকার ছিল যে মুখ বুঝে সবটা সহ্য করবে। তবে নদীর একটাই আফসোস, এই বাড়ির নারীরা কেউ প্রতিবাদ করে না, শুধু নীরবে সহ্য করে। কিন্তু সে কি সারা জীবন এভাবেই সহ্য করবে, নাকি এই বন্দিত্বের শৃঙ্খল একদিন ভেঙে কেউ তাকে উদ্ধার করবে? রাজন তৈরি হচ্ছে। সন্ধ্যায় গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে সে। নদী নিঃশব্দে এগিয়ে এসে তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয়। রাজনের চোখে দম্ভের ঝলক। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই রাজন নদীকে শক্ত করে ধরে। নদীর শ্বাস বন্ধ হয়ে আসে। রাজনের ঠোঁট তার উপর চেপে বসে, নিষ্ঠুর দখলদারিত্বের মতো। নদী কোনো প্রতিরোধ করতে পারে না, শুধু নিঃশব্দে নিজেকে সংবরণ করে রাখে। চুম্বন শেষ করে রাজন মৃদু হেসে ফিসফিস করে বলল, রাতে তৈরি থাইকো, আমি জলদি বাড়ি কিনবো। নদীর শরীরে কাঁটা দিয়ে ওঠে। তার আর বুঝতে বাকি থাকে না, এই রাতও হবে আরেকটি বিভীষিকাময় রাত, যেখানে ভালোবাসা নয়, থাকবে শুধুই পৈশাচিক নির্যাতন। নারীরা সাধারণত স্বামীর স্পর্শে প্রশান্তি খোঁজে, নদী খুঁজে মুক্তি। তার কাছে এই স্পর্শ ভালোবাসা নয়, বরং ভয়ঙ্কর অভিশাপ। রাজনের হাত তার গায়ে পড়লেই মনে হয় শীতল কুৎসিত কোনো সরীসৃপ তাকে ক্রমশ গ্রাস করছে। নদী? কাপা গলায় নদী সাড়া দেয়। রাজনের কণ্ঠে হুমকি সুর। এবার যদি একটা পোলার জন্ম দিতে না পারো তাইলে বিশ্বাস করো সতীনের লগে ভাত খাইতে হইব। মনে কইরো না যে মাইরা ফেলমু, মারলে যন্ত্রণা ভোগ করবা কেমন কইরা। মারার চেয়ে আমি যন্ত্রণা দিতে ভালোবাসি। রাজন কোনো ভ্রুক্ষেপ না করে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। নদী নিঃশ্বাস ছাড়ে, বুকের পাঁজরগুলো হালকা হয়ে আসছে। নদী ধীর পায়ে মেঝেতে বসে পড়ে, চোখ চলে যায় বিছানার উপর খেলতে থাকা ছোট্ট মেয়েটার দিকে। অবুঝ নিষ্পাপ নুরি কি জানে এই বাড়ির নারীদের জীবনের গল্প? সে কি একদিন বুঝবে তার বাবার দুনিয়ায় নারীর অবস্থান কতটা করুণ? আঁচল দিয়ে মুখ চেপে নদী ফুপিয়ে কেঁদে ওঠে। এই কান্নার কোনো শব্দ নেই, কিন্তু তার বুকের ভেতর একটা পাহাড় ধসে পড়ছে। প্রতিটি টুকরোতে রক্তাক্ত যাচ্ছে তার আত্মা। চিত্রার সাদা শাড়ি ফিনফিনে বাতাসে উঠছে,
পূর্ব আকাশে কালো মেঘে ঢেকে গেছে, আবার বৃষ্টি নামবে। কবরগুলো ভিজবে, পোড়া শরীরগুলো স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়ায় জ্বলে উঠবে নাকি শান্তি খুঁজে পাবে। চিত্রা তালুকদার বাড়ির আরও একবার ঘুরে ঘুরে দেখলো। আজ সে আর কান্না করেনি, পাথরের মতো চেয়ে চেয়ে সব দেখছে। ফারাজ পেছন থেকে বলল, বৃষ্টি নামবে, চলো তোমার মাদার ইন ল এর বাড়ি যাই, নাকি শ্বশুর বাড়ি যাবে? চিত্রা ধীর স্বরে বলল, রাতটা এখানেই থাকি। এই ভূতের বাড়িতে? মা গো বউ, 27 জন মরা মানুষের সঙ্গে রাত কাটানো আমার পক্ষে সম্ভব না। চিত্রার চোখে একরা শূন্যতা। মামার বাড়ির কথা বলেছি। ফারাজ মাথা নেড়ে বলল, ওহ, ওইটা বলো। আচ্ছা তাহলে গাড়িতে গিয়ে বসো। আকাশ তখন সন্ধ্যার কালো চাদরে ঘেরা, মেঘের কালো আচ্ছাদনে অম্বর আজ কলুষিত। চিত্রা নির্বাক দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। বাতাসের ঝাপটায় চিত্রা চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ছে, তবুও খেয়াল নেই তার। কোন দুনিয়ায় চলে গেছে তা সে নিজেই ভালো জানে। চিত্রা ফারাজের থেকে 2 পা এগিয়ে আসে। ফারাজ অভ্রকে ইশারা করলো, বলল, এখন কোনো সিকিউরিটির দরকার নেই, চিত্রার সঙ্গে আমি একা থাকতে চাই। অভ্রতা বুঝে নেয়। লোক দুটো নীরবে সরে যায়। ফারাজ নিজের জায়গায় স্থির। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে। তালুকদারের পোড়া বাড়ির পাশে ছোট্ট একটা মাটির ঘর, যেখানে থাকে মুয়াজ্জল। সে লালন ভক্ত নিঃসন্তান বৃদ্ধা স্ত্রীকে নিয়ে থাকে ওই ঘরে। তালুকদারের জমি, পোড়া বাড়ি আর কবরগুলোর যত্ন নেয় সে। চিত্রায় তাকে এখানে থাকতে দিয়েছে। সেই মাটির ঘরের উঠোনে একটা হারিকেন ঝুলছে, যা টিমটিমে আলো বৃষ্টির ফোঁটায় কাঁপছে। বৃষ্টি শুরু হতে কয়েকজন দৌড়ে আসে ছাতা নিয়ে। চিত্রা কোনো দিকে না তাকিয়ে শুধু ফারাজকে বলে, আজকে ভিজতে চাই, বৃষ্টির ছোঁয়ায় দুঃখ ভুলতে চাই। ফারাজ লোকদের বিদায় করে দেয়। চারিদিকে সন্ধ্যার স্যাঁতস্যাঁতে অন্ধকার, তার মাঝে বৃষ্টিতে ভিজছে দুজন। ভিজতে ভিজতে চিত্রা ধীরে ধীরে ফারাজের দিকে এগিয়ে আসে। ফারাজ তাকিয়ে আছে চিত্রার দিকে, আর চিত্রা তাকিয়ে আছে তার দিকে। হুট করে চিত্রা ফারাজকে জড়িয়ে ধরে বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমার কেউ ভালোবাসেনি, আমার একটু ভালোবাসা ভিক্ষা দিন। আমি ভালোবাসা চাই ফারাজ, একটু ভালোবাসেন আমায়। ফারাজ নির্বাক, কি বলবে বুঝতে পারছে না, শুধু অনুভব করছে চিত্রার জমে থাকা কান্নারা আজ বাঁধ ভেঙেছে। সে শক্ত করে চিত্রাকে বুকের মধ্যে চেপে ধরে। বৃষ্টি ঝরছে, সন্ধ্যা গভীর হচ্ছে, চারিপাশে অন্ধকার। আজ চিত্রাকে ভয় দেখাতে পাচ্ছে না। আজ সে শুধু ফারাজকে আঁকড়ে ধরে থাকতে চায়। আজ দুঃখ ভুলে যাওয়ার রাত। আজ ভয় পেলে চলবে না, কিছুতেই না। পারিয়া বারান্দায় বসে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে, এক সুরে গেয়ে চলেছে, মাঝে মাঝে তাল মেলাচ্ছে পা দুলিয়ে। তার বিয়ের বয়স খুব বেশি হয়নি। তার স্বামী শেখ নিহান আহমেদ শেখ বাড়ির উত্তরাধিকার হওয়া সত্ত্বেও ঘর জামাই হয়ে পড়ে আছে এখানে। বিষয়টা এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। কেউ কেউ করুণা করে, কেউ বা তাচ্ছিল্য ভরে দেখে, কিন্তু নিহানের এসব নিয়ে কোনো ভাবনা নেই। সে বরং নিজের জগতে মগ্ন। সমুদ্র, ট্রলার আর তার অদ্ভুত ব্যবসায়িক পথ চলা। নিহানের বেশিরভাগ সময় কাটে সমুদ্রে, মাছের ট্রলারের সঙ্গে দেশ থেকে দেশান্তরে ঘুরে। চিত্রার বিয়ের আগের দিন রাতেও সে রওনা দিয়েছিল মায়ানমারের উদ্দেশ্যে, অথচ এখনও ফেরেনি। সময় যত গড়াচ্ছে ফারিয়ার দুশ্চিন্তাও তত বাড়ছে। তার সবচেয়ে বড় চিন্তা তার স্বামীটা এই বাড়ির জামাই, সেই নিয়ে। কিন্তু কি করার, নিহান বাড়ির ইতিহাস জেনেই তো তাকে বিয়ে করেছে। এক কথাতে তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। শুধুই কি ফারিয়াকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে, নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারু, সুর থেমে যায়। ফারিয়া কণ্ঠ চেনে, কিন্তু চট করে কিছু বলতে পারল না। ঘরটা প্রায় অন্ধকারে ডুবে আছে। কেউ একজন নিঃশব্দে দরজা খুলে প্রবেশ করলো ভিতরে। ধীর পায়ে এগিয়ে এসে বারান্দার দরজার ঠিক সামনে এসে দাঁড়ালো। ফারিয়ার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে যায়। সে মৃদু স্বরে শুধায়, নিহান তুমি? ছাতা মাথায় হাঁটতে হাঁটতে অভ্র অনেকখানি চলে এসেছে। মানুষের রোমান্স দেখলে তার আবার কুরকুরানি ওঠে, ভেতরটা জ্বলে। গুরুর আজকে চাঁদরাত, অন্যের চাঁদরাত দেখলে নাড়ি ভুড়ি ব্যথা করে। অভ্র কানে ইয়ারফোন গুজে ফোন ঘাটতে ঘাটতে অনেক দূর চলে এসেছে। এদিকে এত মশা, আগে জানলে কয়েল খেয়ে আসতো। অভ্রর বিচিত্র সব চিন্তা, তার মতে মশা মারার সবচেয়ে কার্যকর উপায় হলো কয়েল পানিতে চুবিয়ে খেয়ে ফেলা। একবার তো খেয়ে নিলে মশার আর সাধ্য নেই। তার মতো সুদর্শন একাকী তরুণের রক্ত খাওয়ার। অভ্র পথে চলতে চলতে কান ধরল, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। হুট করে ঝড়ের বেগে কিছু একটা তাকে পাশ কাটিয়ে ধাক্কা দেয়। সামনেই কাদা জল ছিল। এক ঝটকায় ছিটকে গিয়ে সপাত করে কাদা জলের মধ্যে পড়ল অভ্র। হাত পা চড়িয়ে বোয়াল মাছ ধরার ভঙ্গিতে বসে পড়তেই মনটা খসে কাদার ভিতর ঢুকে গেল। সে একবার নিজের হাত দুটোর দিকে চেয়ে দেখলো, তারপর নাক কুচকে বলে ওঠে, হোয়াট দ্য ফা। কাদার মধ্যে হাত চালিয়ে ফোনটা খোঁজার ফাঁকে চোখ গেল পাশে। একটা মেয়েও পড়ে আছে কাদায় মাখামাখি। তার চোখে স্পষ্ট একরাশ বিরক্তি। মেয়েটির গায়ের কাদা ঝেড়ে নিতে নিতে বলল, রাস্তাঘাটে কানার মতো হাঁটেন কেন? অভ্র বিস্ফোরিত চোখে তাকালো। সে হতভম্ব, উল্টো দোষারোপ। সে রেগে গিয়ে বলল, এই মেয়ে, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, কারণ আপনি নাকি আমি? মেয়েটির গলায় কটাক্ষ ঝরে পড়ল। আপনি
অভ্র দাঁত চেপে বলল, আবার মুখে মুখে তর্ক করছেন? সুদর্শন ছেলে দেখলেই উত্ত্যক্ত করতে মন চায়। মেয়েটি একটু বিচলিত হলো না, বরং বাঁকা হাসলো। তর্ক মুখে মুখে করব না তো অন্য কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করব? অভ্র থতমত খেয়ে গেল। অসভ্য মেয়ে। মেয়েটা কাদা ঝাড়তে ঝাড়তে বলল, ওরে আমার অসভ্য ছেলে। দেখুন, ফাইজলামি করবেন না, যত সব। তাহলে নষ্টামি করব? মেয়েটা উঠে দাঁড়ায়। কাদার মধ্যে দুটো ডাব পড়ে আছে, সেগুলো তুলে হাতে নিয়ে অভ্রর দিকে চেয়ে বলল, লুনা নাকি? উঠতে পারেন না? আপনি আগে আমার কাছে ক্ষমা চান, তারপর উঠছি। সরি, কানে শুনতে পারছি না। অভ্রর রাগ এখনো তুঙ্গে। এমন একগুঁয়ে মেজে সে জীবনে দেখেনি। সে কাদার মধ্যে পড়ে থাকা দুটি ডাবের দিকে তাকিয়ে বলল, এই অন্ধকারে মানুষের বাড়ি থেকে ডাব চুরি করে পালাচ্ছিলেন? স্যাসটা শুননি। মেয়েটি ঘুরে তাকালো, চোখে আগুন। এই ছেলে, ফালতু কথা বলবেন না। ভালো কথা, আপনি কি করে জানলেন যে আমি সত্যিই চুরি করেছি? স্যারা দেখলে চুন্নি চেনা যায়। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, অনেক সহ্য করেছি, আর নয়। আপনি উঠবেন নাকি এখানেই থাকবেন? সে এক হাত বাড়িয়ে দিল অভ্রর দিকে। অভ্র এক মুহূর্ত ভেবে মেয়েটার দিকে হাত বাড়ালো, কিন্তু তার আগেই সে শক্ত করে মেয়েটার কবজি চেপে ধরলো। পরক্ষণে এক ঝটকায় মেয়েটাকে টেনে নিয়ে আবারও কাদার মধ্যে ফেলে দিল। কাদার ছিটায় অভ্রর চোখ মুখ ঢেকে গেল, কিন্তু সে বোঝার আগেই মেয়েটা তার উপর এসে পড়ল। অভ্র চেঁচিয়ে উঠল, আম্মা গো, বোট কি আমার কোমর ভাঙ্গা ফেললো? মেয়েটা ধপ করে উঠে বসলো। কাদা মুছতে মুছতে বলল। অভ্র বিরক্ত গলায় বলল, না শালি, নাম কি তোর? আয়েশা। আমার নাম আয়েশা। অভ্র নির্লিপ্ত কণ্ঠে বলল, হ, তুই গুকা ঠাইসা। ঘর ভর্তি মানুষ। বৃষ্টির কারণে আত্মীয় স্বজনের অনেকেই বাড়ি ফিরতে পারেনি, তাই সবাই বসে অপেক্ষা করছে। তবে তাদের আগ্রহ কি শুধু নতুন বউকে দেখার, চিত্রার স্বামীকে দেখার ইচ্ছে কি নেই? চিত্রার স্বামী দেখতে হবে না? স্বামী খারাপ হোক বা ভালো হোক, পাড়ায় তো ঢোল পিটিয়ে পরনিন্দা করতে হবে। মহিলারা একটু পরপর চিত্রার স্বামীর কথা জিজ্ঞাসা করছে, কোথায় সে, কেন অনুপস্থিত, বারবার জিজ্ঞাসা করছে। মার্জিয়া কোনোভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। মারিয়ার মুখ গম্ভীর। তার বিয়েতে কোনো আয়োজন করা হয়নি, অথচ দেখো ছেলের বিয়েতে কত খরচা হচ্ছে। এসব টাকা আসছে কোত্থেকে? তার উপর চিত্রাটাকেও দেখে আফসোস হচ্ছে। ওই মুখপুরীর শেষে গিয়ে এত বড় বাড়িতে বিয়ে হয়ে গেল। মাত্র কদিন হলো বিয়ে হয়েছে, এরই মাঝে গা ভর্তি স্বর্ণের গহনা পরে এই বাড়িতে এসেছে। সব যে ইচ্ছে করে দেখানোর জন্য এসব করছে। মারিয়া কি তা বুঝে না? মারিয়ার রোগটে চেহারা, লম্বা চওড়া উজ্জ্বল শ্যামলা দেখতে, একটা গজদাঁত আছে। ওই গজদাঁতের হাসি দেখেই তো মাহদি তার জন্যে দেওয়ানা হয়েছিল। তারপর দুজনে প্রেম করে পালিয়ে বিয়ে করে। মারিয়ার পরিবারের অবস্থা সাধারণ মধ্যবিত্তের মতোই ছিল। তবে বাবা মাকে কখনো সাহস করে বলতে পারেনি মাহাদিকে সে ভালোবাসে। তারপর হুট করে একদিন সব ছেড়ে মাহাদির হাত ধরে চলে আসে, সেই গাজীপুর ছেড়ে কিশোরগঞ্জ। চিত্রা ও ফারাজ বাড়ি ফিরল সন্ধ্যা 8টার দিকে। ভেজা শরীর নিয়ে দরজা পেরোতে যেন সবাই তাদের ঘিরে ধরল। কেউ একজন ফারাজের দিকে তাকিয়ে বলে উঠল, আহারে, পোলাটা এমন ভিজলো কি কইরা? পুরো এক গ্লাস গরম দুধ দে। জোয়ান মরদের ঠান্ডা লাগলে হয়, জলদি দুধ খাইয়া বাঘের বেটা হইয়া যাও। ফারাজ এত মহিলা মানুষ দেখে একটু হতভম্ব হয়। এখানে কি মহিলাদের গোপন বৈঠক হচ্ছে? মনে হচ্ছে কোথাও বোমা নিক্ষেপের পরিকল্পনা চলছে। চিত্রার অবস্থাও সুবিধার নয়। তার চোখ মুখ ফুলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে কেঁদেছে। সবাই তাকে আর চোখে দেখে ফিসফিস করছে। ফারাজের এসব একদমই ভালো লাগে না। অভ্রকে যে ডাক দিবে তার উপায় কই? বেটা তো কাদায় ডুব দিয়ে উঠেছে। সাইড প্লিজ, আপনাদের সঙ্গে পরে কথা বলবো। ফারাজ স্পষ্ট গলায় বলল। সোহাগ অনেক আগেই বন্ধুদের সঙ্গে সেখান থেকে উঠে গিয়েছিল। জান্নাত বসে আছে, চিত্রার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়েকে ছেড়ে তাকে কেন বিয়ে করলো সোহাগ? যদি ওই মেয়ের মায়া কাটাতেই না পারে তাহলে ছাড়লো কেন? আর কেনই বা তার মতো একজনকে বিয়ে করে বাড়ি আনলো? জান্নাতের খুব ইচ্ছে হচ্ছে চিত্রার সঙ্গে একান্তে কথা বলার, তবে পরিস্থিতি স্রোতের বিপরীতে। কিন্তু একদিন ঠিকই জান্নাত চিত্রার মুখোমুখি দাঁড়াবে, কঠোর গলায় প্রশ্ন করবে তার জীবনটা নিয়ে খেলার কারণ কি, কি শান্তি লুকিয়েছিল তার সর্বনাশে। জান্নাতকে ঘিরে এতক্ষণ যারা বসেছিল সবাই এখন ফারাজকে দেখার জন্য উতলা। ফারাজের আকাশি রঙের শার্টটা গায়ের সঙ্গে জড়িয়ে আছে, ব্লেজারটা সে চিত্রার গায়ে জড়িয়ে দিয়েছে। সাদা ব্লাউজের কারণে চিত্রার শরীর নিখুঁতভাবে বোঝা যাচ্ছিল। কোনো নোংরা চোখ তার স্ত্রীর সর্বাঙ্গে চোখ বুলিয়ে যাবে, স্বামী হিসেবে এসব মোটেও সহ্য করার পাত্র ফারাজ এলাহি নয়। তার স্ত্রী কেবলই তাকে অন্য পুরুষ দেখা তো দূরের কথা কল্পনা করলেও ফারাজ এলাহি চোখটা কোঠর থেকে বের করে আনতে এক মুহূর্ত খরচ হবে না। ফারাজ বাড়ি ভর্তি মানুষকে উপেক্ষা করে চিত্রাকে নিয়ে রুমে দরজা লাগিয়ে দেয়। এত মানুষ
গুণে চলার সময় নেই তার। নিজের খেয়ে অন্যের পা চাটাচাটি তারাই করে যাদের মন মানসিকতা নিচু। তাই কে কি বললো, কে কিসে দুঃখ পেল, সেই সব ফারাজ এলাহির হিসাব করার সময় নেই। চিত্রা আলমারি খুলে ফারাজের জন্য একটা প্যান্ট বের করে দিল। কাল তো চলে যাবে, সব কিছুই আবার গুছিয়ে রাখতে হবে। নিজের জন্য একটা সুতির কামিজ হাতে নিয়ে ফারাজের দিকে ফিরে বলল, আপনি আগে গোসলটা সেরে আসুন, আমি পরে যাচ্ছি। ফারাজ ভ্রু কুচকে তাকালো। পরে কেন? একসঙ্গে সমস্যা কোথায়? চিত্রা একদমই প্রস্তুত ছিল না এই প্রশ্নের জন্য। লজ্জায় মুখ লাল হয়ে উঠল তার। আপনার সঙ্গে গোসলে যেতে পারবো না। ফারাজ হেসে এগিয়ে এসে বলল, দুদিন পর যে সুন্দরী আমার গ্যাডার মা হবে সে কিনা বলছে আমার সঙ্গে গোসলে যাবে না। ধুর বউ, চলো তো, যা দেখার আমি আগেই দেখেছি, এখন আর লজ্জা পেতে হবে না, কারণ লজ্জা তো আমি আগেই ভেঙে দিয়েছি আমার হার্ড রোমান্সে। আপনি না। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই ফারাজ তাকে কোলে তুলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। গোসলখানার দিকে এগোতে এগোতে ফারাজ ফিসফিস করে বলল, আমি তোমার মনের মালিক, দেহের উত্তরাধিকারী। তুমি আমার অর্ধাঙ্গিনী আর আমি তোমার অর্ধাঙ্গ। নামান প্লিজ, পড়ে যাব। আগুন সুন্দরী, কথা নয়, প্রস্তুত থাকো। আজ কিন্তু দুবার স্নান সারতে হবে। মাঠের কোণের প্রাচীন বটগাছটার নিচে বসে আছে জোহান। তার চারিপাশে জড়ো হয়েছে বন্ধুরা। বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ, আকাশে মেঘের ঘনঘটা। সবুজ ঘাস বৃষ্টির পানিতে ভিজে স্নিগ্ধতা ছড়ালেও জোহানের তা পছন্দ নয়। বর্ষার প্রতি তার বিতৃষ্ণা প্রবল, একেবারেই সহ্য করতে পারে না সেই সিক্ত বিষণ্ণতা। বিপরীতে শীতকাল তার হৃদয়ে জাগিয়ে তোলে আনন্দ, বৈরাগ্যের অনুপম শিহরণ। সে একমনে গিটারের তারে আঙ্গুল চালিয়ে যাচ্ছে, গভীর স্বরে গান তুলেছে। শব্দগুলো ঝরে পড়ছে রাতের নিস্তব্ধতার মধ্যে। বন্ধুরা কেউ কেউ উচ্ছ্বসিত কণ্ঠে গানের অনুরোধ করছে, প্রিয় কোনো সুর, কোনো নস্টালজিক সঙ্গীত। কিন্তু জোহান সে অনুরোধে সাড়া দিবে কিনা সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। তার সুরের রাজ্য সে গড়ে তোলে নিজস্ব নিয়মে, আবেগের তীব্রতা অনুযায়ী। জোহান ফোনটা হাতে নিয়ে বিরক্তিতে মুখ কালো করে ফেলল। গিটারের তারে আঙ্গুলের খেলা থামিয়ে দিল। চোয়াল শক্ত হয়ে এলো। ফোনের স্ক্রিনের নামটা দেখে তার ঠোঁটের কোণে বিরক্তির একটা চ শব্দ বেরিয়ে গেল। কল রিসিভ করতে কপালের ভাঁজ আরও গভীর হলো। এই অসময়ে মেয়ে মানুষ কই থেকে জোগাড় করব? গন্ডারের বাচ্চা, তোরা একটা মেয়ে ঠিক মতো সামলাতে পারিস না? কিসের বেড়া মানুষ হয়েছিস? ওপাশ থেকে একটা আতঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল, ভাই কিছু একটা করেন, মাইয়া না জোগাড় করতে পারলে ভাই আমারে জবাই করব, আপনি সাহায্য করেন, গোলাম হইয়া থাকমো। ফোন রাখ শালা, দেখি কি করা যায়। জোহান বিরক্তিতে চোখ ঘুরিয়ে ফোনটা কেটে দিল। সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বের করে একটা ধরালো। ধোয়ার কুণ্ডলি পাকাতে পাকাতে ভাবলো, মেয়ে জোগাড় না করতে পারলে ব্যবসায় দাঙ্গা বেঁধে যাবে। আর এই বালগুলো সাহায্যের জন্য সবসময় তার কাছে কেন আসে? ধ্যাত, দুনিয়াটাকে ভালো হতে দিবে না বোধহয়। মাঠের পাশে বড় রাস্তা, রাস্তার ওপাশে একটা কলেজ, কলেজের পাশে বাস স্ট্যান্ড। জায়গাটা কেমন যেন সুবিধাজনক মনে হলো না। স্ট্যান্ডে তাকাতেই চোখ সরু হয়ে এলো। বোরখা পরা একটা মহিলা আর কামিজ পরা একটা মেয়ে, বয়স 16-17 হবে হয়তো। জোহান চারিদিকে একবার তাকায়। না, বৃষ্টির কারণে মানুষের আনাগোনা এদিকটায় নেই বললেই চলে। জোহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটের শেষ অংশ মাটিতে ফেলে পায়ে চাপা দিয়ে উঠে দাঁড়ায়। ভাই কই যাচ্ছেন? আহার জোগাড় করতে, পেট চালাতে হবে না? ফারাজ রাতে বেরিয়েছিল জরুরি কাজে, ফিরেছে গভীর রাতে। ফিরে আসার পর থেকে নিশ্চল ঘুমিয়ে আছে, ক্লান্ত শরীর আর নড়তে পারছে না। চিত্রা একবার চোখ বুলিয়ে নেয় ওর দিকে। এত ক্লান্তি কেন? মাছের ব্যবসা কি সত্যি এত পরিশ্রম সাধ্য? আলনাতে ফারাজের খোলা রাখা শার্টটি ঝুলছে। চিত্রা সেটা হাতে তুলে নিল, ধীরে নাকের কাছে আনলো। এলাচের মিষ্টি করা একটা গন্ধ চিত্রার নাকে ধাক্কা দিল। ফারাজ মাছের ব্যবসা করে, অথচ আজ পর্যন্ত তার শরীরে মাছের আষ্টে গন্ধ পায়নি চিত্রা। এমনকি মাছ খাওয়া নিয়েও বাড়ির মানুষের খুব একটা আগ্রহ দেখা যায়নি। আর ফারাজকে কি বলবে চিত্রা? সে তো আল্লাহর ওয়াস্তে গরুর মাংস আর কলিজা ভুনা ছাড়া কিছুই বুঝে না। ফারাজ মুরগি অপছন্দ করে, একেবারে রান্না করে গরম গরম এক পিস মন চাইলে শখ করে কখনো কখনো খায়, তাও আবার হাড় ছাড়া পরিষ্কার মাংস। চিত্রা ফারাজের পাশে গিয়ে বসলো। উপর হয়ে থাকা লোকটার পিঠের দিকে নজর পড়ল। পিঠে আঁচড়ের দাগ। এই নকশা কোন শিল্পী করেছে চিত্রা? বড্ড লজ্জা লাগে চিত্রার। ফারাজের চুলগুলো অত্যন্ত সুন্দর। বেশিরভাগ ছেলেদের চুলে ঘামের সময় কাকের বিষ্ঠার মতো গন্ধ আসে। চিত্রার একটি অভ্যাস আছে, ছেলে হোক বা মেয়ে, কারোর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে সে তাদের চুলের গন্ধ শুকে দেখে। আগে এই অভ্যাসের মাধ্যমে বন্ধুত্বের সূচনা করত সে।
যাদের চুল থেকে সুন্দর ঘ্রাণ আসতো তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ত চিত্রা। এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠেনি, কারণ ছেলেদের মাথায় এক ধরনের গন্ধ থাকে, ঘামের পচা আঠালো ভেজা গন্ধ, যা চিত্রার একেবারেই অপছন্দ। চিত্রা লক্ষ্য করেছে সে নোংরামি পছন্দ করে না, শরীরের প্রতি অতিরিক্ত যত্নশীল, খুঁতখুঁতে। চিত্রা উঠতে যাবে তার আগে ফারাজ নড়ে চড়ে উঠল। লোকটার ঘুম পাতলা, যে বাড়িতে সে আছে সেখানে চোর আসতে সাহস করবে না। ফারাজ সোজা হয়ে শয়, চিত্রার দিকে তন্দ্রাচ্ছন্ন ভঙ্গিতে তাকিয়ে ভগ্নস্বরে বলে, বউ ক্লোজ আপ। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। উঠে রেডি হন, নাস্তা খেতে হবে না? একটু আগে আগে একটু আদর দরকার প্রিয়তমা। ব্যায়াম না করলে শরীরের আড়মোড়া ভাব ভাঙবে না, শরীরে এনার্জি নেই। কাছে আসো, একটু রিচার্জ হই। ফারাজ চিত্রার কোমর ধরে তাকে কাছে টেনে আনে। ঘাড়ে মুখ ডোবানোর আগে হঠাৎ দরজা খুলে যায়, কেউ একজন চিৎকার করে ওঠে, আস্তাগফিরুল্লাহ, পোলা পাইন্ডা এখন আর রাত দিনও মানে না। না মানে চুল পাকার পরও তো দেখি হাবাইত্যাগিরি ছাড়েননি। এখন কি আমার রুমের বাইরে ডু নট ডিস্টার্ব লিখে রোমান্স করতে হবে, নাকি অন্যের ভালোবাসা দেখে অ্যালার্জি হচ্ছে? কিরমিতে চুলকায়? আমার কাছে কিন্তু ওষুধ আছে, আমি আবার কিরমির ডাক্তার। ফারাজ আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগে চিত্রা তার মুখ চেপে ধরল। লোকটার মুখ তো মুখ নয়, একেবারে অবাধ্য, বন্দুকের নল, যখন তখন গুলি ছোড়া স্বভাব। মার্জিয়ার প্রতিবেশী নাহারের মা বিবি হাসুরি বুড়ির বয়স হয়েছে, লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন, কিন্তু বয়স তাকে শান দিতে পারেনি। যদিও কানের সমস্যাটা বড্ড বেড়েছে, 3-4 বার একই কথা বলার পর বোঝে। আর সেই কিনা আজ সকাল সকাল হাজির হয়েছে চিত্রার বর দেখতে। দরজা ঠেলে ঢুকেছে বটে, কিন্তু যে পরিস্থিতিতে পড়তে হলো তা হয়তো কল্পনাতেও ছিল না। ফারাজের কথা শুনে তার প্রতিক্রিয়া এতক্ষণে আগুনের ফুলকির মতো হওয়ার কথা ছিল, তবে হয়নি, কারণ সে বেচারি কানেই শুনতে পান না। ফারাজের মুখের কথা শুনে চিত্রা লজ্জায় খাটের কোনায় গিয়ে দাঁড়ায়। বুড়ির সামনে এমন নির্লজ্জ কথা বলার পরও সে দিব্যি হাসছে। হাসুনি ফারাজের সামনে এসে বলল, শরীর তো একবারে ফিটফাট তোর বেড়ার চিত্রা, একবারে খাসা জোয়ান মরদ পাইছত। ফারাজ চিত্রার দিকে তাকালো। চিত্রা চোখের ইশারায় হাসুনির কানে না শোনার ইঙ্গিত বুঝিয়ে দিতেই ফারাজ হেসে বলে উঠল, ওরে বুড়ি, তোমার শোনাই সমস্যা। মাগার তুমি কিন্তু আমাকে ঠিকই চিনেছো, পুরাই খাসা আমি। তোমার নাতনি তো লোড নিতে পারে না, ওকে ডিভোর্স দিয়ে চলো, তোমার সঙ্গে হার্ড রোমান্সটা সারি। কি খাসির মাংস খাইবা? হাসুনি হতভম্ব হয়ে চিত্রার দিকে ফিরল। এই চিত্রা, তোর মামি এমন খাটাস কেন? তোর বেড়ারে মাংস বাইদ্ধা খাওয়া না কেন? ফারাজ হাসি আটকে রাখতে পারল না, সে বলল খাসা আর শুনল খাসি। ফারাজ হো হো করে হেসে বলে উঠল, ওনাকে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে ঘর থেকে বিদায় করো প্রিয়তমা, আমার এখনো তোমার সঙ্গে লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করা বাকি। চিত্রার আর কিছু বলতে হলো না, হাসুনি নিজেই উঠে গেল। উঠে চিত্রার কানের কাছে গিয়ে হিসি কিছু একটা বলে তবা কাটতে কাটতে রুম থেকে বিদায় নিল। লজ্জায় চিত্রা মরি মরি। কিরে বউ, থেরাপির সময়ও তো এমন লজ্জা পায়ও না। আর ওই বুড়ি কি এমন বললো যে মুখে ন্যাচারাল ব্লাশন চলে এসেছে? ওমা, আপনি ব্লাশনে চেনেন? খুব অভিজ্ঞতা আছে মনে হয়। অভিজ্ঞতা তো মানুষের কত কিছুতেই থাকে না বউ, আস্তে আস্তে সব কিছুতেই অভিজ্ঞতা লাভ করতে করতে মানুষ অভিজ্ঞ হয়ে যায়। এটা পারফরমেন্স দেখলেই তো বুঝে যাওয়ার কথা। ফারাজ? চিত্রা চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু ফারাজ দমল না। এইভাবে ডেকে অবলা ছেলেটাকে আর উত্তেজিত করবেন না বিবিজান, পরে আমি ধরলে আপনার 14 জেনারেশন এসেও আপনাকে বাঁচতে পারবে না। ফারাজ উঠে যায়, শরীর ব্যথা করছে, গোসল করতেই হবে। সে ট্রাউজারের ফিতায় হাত বোলাতে বোলাতে বলল, আমার ফিতাটা ঠিক আমার জবানের মতো হুটহাট খুলে যায়। তুমি আবার অন্য কিছু ভেবো না, ফিতার চাবি তোমার হাতে কিন্তু জন্মের আগেই দিয়ে দিয়েছি। অন্য নারী দেখে খুলে যাওয়ার আশঙ্কার তো দূরের কথা, আশঙ্কার অবধি নেই। বেশি খারাপ আপনি। জাস্ট ফর ইউ, একটা চুমু দাও, কসম বউ ভালো হয়ে যাব। ট্রলারের দমবন্ধ পরিবেশ, ছাদ ঢেকে রাখা, বাতাস আসার সুযোগ নেই। সেখানে একসঙ্গে অনেকগুলো মেয়ে পড়ে আছে, ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের চোখে স্পষ্ট। এরা সবাই পাচার হবে, এদের মধ্যকার এক একজনের ভাগ্য এক এক রকম। এই যে যেমন কেউ কেউ সাধারণ নারী থেকে দেহ ব্যবসায়ী, কেউ বা দাসী, আবার ভাগ্য ভালো থাকলে কেউ উপরে উঠতে পারে। এই ধরো কোনো ক্রেতা এদের মধ্যকার কাউকে পছন্দ করে ফেললো, ভালোবেসে বিয়ে করে ফেললো, তখন কি মেয়েটার কপাল খুলবে না? সোহান একবার সবগুলো মেয়েকে গুনে নিল, এরপর সিফাতকে উদ্দেশ্য করে বলল, রাতে যেটারে আনা হয়েছে ওইটা কোনটা? সিফাত আঙ্গুল তুলে ইশারা করলো একেবারে শেষের দিকে পড়ে থাকা মেয়েটার দিকে। সোহান সেদিকে তাকায়, চোখের সামনে চুল পড়ে আছে, চেহারা দেখা যাচ্ছে না মেয়েটার।
অরে তুল, চেহারাটা দেখি। সিফাত গিয়ে মেয়েটাকে টেনে হেঁচড়ে জাগায়। কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছিল। হুঁশ ফিরতে পিটপিট করে একবার তাকায় মেয়েটা। চারিপাশে একবার চোখ বুলিয়ে ডুকরে কেঁদে উঠে আকুতি করে পড়ল। আমার এই সাইরা দেন ভাই, ভিক্ষা দেন। আমার নানিটা রাস্তা পইরা আছে, আমার মা নাই, বাপে অ্যাক্সিডেন্ট করছে, নানিরে নিয়ে ঢাকা যাইতে হইব, সাইরা দেন। কাঁদতে কাঁদতে ভিতরটা শুকিয়ে আসছে মেয়েটার, গলা অসার প্রায়। কি নাম? মনিরা। সোহান কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটার ভয়ার্ত চোখের দিকে একবার দেখে বলল, ওরে ছাইরা দিস, মুক্তি দিয়ে দিস। সিফাত হতভম্ব। ভাই কি বলতেছেন? রাতে ডিলার আসবো, মাল বুঝাইয়া দিতে হইব। সোহান মৃদু হেসে বলল, সেটাই তো, রাত্রে তো এই মাইয়া আমাগো হাত থেকে মুক্তি পাইবই, পরে কই কার হাতে পড়লো গুনার সময় নাই গা। হ, সেটা কইবেন তো। আর সবাই মাল তো রাতে ডেলিভারি দিব, দিনে না হয় ওর লগে আপনি একটু। সোহান তীব্র দৃষ্টিতে তাকালো। বারবার এইসব কেন কস? নারী পাচার করি বইলা কি নারীর প্রতি দুর্বল? সোহান 12 ঘাটের পানি খায় না, যারে মনে ধরব কেবল তার প্রতি দুর্বল হইব। কুত্তার মতো সবখানে মুখ দেওয়ার স্বভাব আমার নাই। সোহান চলে গেল। তবে যাওয়ার আগে সিফাতকে বলল, কাজ যেটা করতে বলছি সেটা হয়েছে? যে তাইলে একবার ফারাজ এলাহির সঙ্গে সাক্ষাৎটা কইরেই ফেলাই, কি কস? ভাই সত্যি করবেন? সকালে স্নিগ্ধ ঝলকানিতে নদী পাড়ের প্রশান্ত এক দৃশ্য উদ্ভাসিত হয়েছে। নদীর জলের পৃষ্ঠে সূর্যের মৃদু প্রতিফলন, শীতল হাওয়া নদীর গায়ে মৃদু স্পর্শ দিয়ে বয়ে চলেছে। ওপারে সুপারি গাছের সারি সগর্বে দাঁড়িয়ে রয়েছে, নৈসর্গিক সেই দৃশ্য। বাতাসের দোলনে পাতাগুলো মাঝে মাঝে হয়তো নেচে উঠছে। আকাশে বকের দল স্বচ্ছ নীরে ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন হাওয়ায় ভাসানো শুভ্র মেঘমালা। নৌকায় থাকা জেলেরা তাদের পরিশ্রমী হাতের টানে মাছ ধরার কাজে নিমগ্ন। একটি মাছরাঙা পাখি নিঃশব্দে নৌকার এক কোণে বসে আছে, হয়তো ক্ষুধা নিবারণের অপেক্ষা। ঘোড়াউত্রা নদীর তীরে লাশ পাওয়া গিয়েছে। লোকজন লাশ দেখার জন্য ভিড় করছে, মানুষের সংখ্যা বাড়ছে। মিজান সাহেবের লাশ বলে কথা। কারা তাকে খুন করেছে কিংবা এসব কাদের কাজ গ্রামের লোকদের তা জানা নেই। চিত্রার বাড়ি শিমুলতলা। বাড়ির কাছ দিয়ে ঘোড়াউত্রা নদী বয়ে গিয়েছে। চিত্রা মিজান সাহেবকে শেষবারের মতো দেখতে আসবে না, তা কি কখনো হয়? শত হলে তো মিজান সাহেব সেই রাতে এমন কাণ্ড না ঘটালে কারো আসল রূপ চিত্রার সম্মুখে উন্মোচন হতো না। ফারাজকে একবার বলা মাত্র সে চিত্রাকে নিয়ে এখানে এসেছে। চিত্রা একবার দূর থেকে উকি মেরে দেখেছে, কাছে যাওয়ার সাহস তার হয়নি। ভয়ানক মৃত্যু, এমন মৃত্যু যেন শত্রুরও না হয়। জবাই করা লাশ, মাথা শরীর আলাদা হয়ে পড়ে আছে, জিহবা বেরিয়েছে, তাতে পেরেক গেঁথে দেওয়া হয়েছে। রাতে বোধহয় লাশ এখানে ফেলে রাখা হয়েছে, তাই দেহটা ইতিমধ্যে পোকায় খাওয়া শুরু করেছে। কি গন্ধ! চিত্রা শুধু দূর থেকে পা দুটো দেখতে পেয়েছে। তবে ফারাজের ভয় ডর নেই, সে একেবারে কাছে গিয়ে লাশটা দেখেছে। অনেকক্ষণ যাবৎ চেয়ে চেয়ে দেখেছে। অভ্র গিয়ে লাশ দেখেনি, তার নাকি এসব দেখলে খারাপ লাগে। রাতে অস্বস্তি বোধ হয়, ঘুম আসে না, তাই সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল। চিত্রা গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফারাজ পুলিশের সঙ্গে দাঁড়িয়ে কী সব কথা বলছে। চিত্রার সেই সব বিষয়ে আগ্রহ নেই, তবে এখন তার ভয় হচ্ছে। হুট করে খুনের পর খুন, এসবের অবসান কোথায়? এসব বন্ধ হবে কবে থেকে, শেষ থেকে? ফারাজ একবার দূর থেকে চিত্রার দিকে তাকালো, তারপর আবারও পুলিশের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। চিত্রা অস্থির হয়ে অভ্রকে বলল, এখানে আর কতক্ষণ দাঁড়াতে হবে? বাই এলি রওনা হব। অভ্র আশ্বস্ত করল। চিত্রা অস্বস্তি বোধ করছে। অভ্র তা বুঝতে পেরে বলল, আপনি চাইলে গাড়িতে গিয়ে বসতে পারেন, অথবা চলুন, ওই পাশে বসার জায়গা আছে। চিত্রা একটু ভেবে রাজি হয়ে মাথা নাড়ল। অভ্র সঙ্গে চলতে উদ্যত হলো। ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধা হুড়মুড়ি এসে তাকে জড়িয়ে ধরল। কালুর বাপ, আমি আর এমন করবো নেভার। ইউ গো হাউস প্লিজ। অভ্র পুরোপুরি হতভম্ব। এই মহিলাকে কেন তাকে এমন করে ধরেছে? এই সারুন, আমি কুদ্দুসের বাপ, কালু ফালুর কিছু না। বৃদ্ধা কান্না জুড়ে দিল। অভ্র হাত আরো শক্ত করে ধরে বলল, লিটল এগলি করছি বইলা কি ইউ আরেক ওমেনকে বিয়া কইরা কুদ্দুসের ফাদার হইয়া যাইবা? গো হাউসে। চারিপাশের লোকজন হইচই শুনে তাদের দিকে তাকালো। কৌতূহলী দৃষ্টিতে অভ্র আর বৃদ্ধার দিকে তাকিয়ে রইল সবাই। অভ্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিত্রার দিকে তাকালো। ভাবি, এই ইংলিশ পাগলের হাত থেকে আমাকে বাঁচান। চিত্রা হতভম্ব। এই বৃদ্ধা এমন করছে কেন? সে শান্তভাবে বলল, দাদু, নিশ্চয়ই আপনার ভুল হচ্ছে। বৃদ্ধা মুহূর্তে খেপে উঠল, ভ্রু কুচকে চিত্রাকে ধমক দিল, শাট আপ স্টুপিড গার্ল, দিস ইজ মাই কালুর বাপ, ইউ দূরে গিয়া মর। কি একটা বিপদ! মানে দুনিয়ার সব বিপদ কি অভ্রর কাঁধেই ঝুলে? ফারাজ ভাই, হেল্প মি, পুলিশ বাঁচান আমাকে,
আমার এখনো বিয়ে হয় নাই। এই বুড়ি স্যার কইলাম। ফারাজ আসার আগে সেখানে একটা মেয়ে দৌড়ে এসে সেখানে উপস্থিত হয়। বৃদ্ধাকে পেছন থেকে ধরে বলে, আরে দাদু বাড়ি চলো, কালুর বাপ বাড়িতে গেছে, জলদি চলো। অভ্র মেয়েটার দিকে তাকায়, মহিলার পেছনে থাকায় দেখতে পাচ্ছে না। মেয়েটার অন্যদিকে খেয়াল নেই, সে ব্যস্ত মহিলাটিকে নিয়ে। নো, এটাই মাই কালুর ফাদার। আরে আফা, জলদি আপনার মেন্টাল দাদিকে আমার হাত ছাড়তে বলেন, আমার আবার 1 নম্বর ধরেছে। আসলে আমার দাদুর মাথায় একটু সমস্যা, যাকে না তাকে দেখলেই কালুর বাপ মনে করে। মেয়েটা এবার সামনের দিকে এগিয়ে আসতেই অভ্র তার দিকে তাকায়, মেয়েটাও তার দিকে তাকায়। দুজনার চক্ষু চড়ক গাছ, উভয়ের মুখ থেকে একসঙ্গে বের হয়, শালা তুই। শালি চুন্নি। গাড়ির মধ্যে নীরবতা, কেবল সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা চিত্রার দৃষ্টিতে একঝাঁক নীরব অভিমান জমে আছে। ফারাজ তার পাশে সিগারেট ঠোঁটে রেখে নিষ্প্রিয় ভঙ্গিতে সে চিত্রাকে পড়ল, আরে তোমার সেই না হওয়া কালো বুড়ার শুকে পাথর হয়ে গেছো দেখি, সো স্যাড। চিত্রা এক ঝটকায় তার দিকে তাকালো, চোখে রাগ স্পষ্ট। এসব বলে মন ভরতে পারবেন না দাঁড়া জেলাচি। এই বউ নাম নিয়ে চিনিমিনি খেলবে না বলে দিচ্ছি, পাওয়ার পয়েন্টে গিয়ে লাগে কিন্তু। চিত্রা মুখ ভেঙচি কাটে, ফারাজ নির্বিকার। ধোয়া উড়িয়ে গুনগুন করে সে গান ধরে, গান থামিয়ে জলদি জিহবা কাটে ফারাজ। ম্যাঙ্গোর নাতি সোহাগ্যের জ্বালায় গান গেয়েও শান্তি নাই। চিত্রার বিরক্তি দ্বিগুণ বেড়ে গেল, সে ধীর গলায় বলল, ভালো মানুষ হতে এত কিসের জ্বালা? খোঁজাখুঁজি না করলে পেটে ভাত হজম হয় না? হ্যাঁ। ফারাজ কাঁধ ঝাঁকালো, চিত্রার কথাগুলো তার কাছে একদম অর্থহীন। ভালো মানুষ তো ছোট লোকরা হয়, দেশে ভালো মানুষের দাম আছে? তুমি নিজে ভালো মানুষ বলো তো। তোমার না হওয়া কাল্লা পাঠার মতো দেখতে বুড়োটা মরিচ কিনতে যে চলে গেল, কই 1 ফোঁটা জলও তো তোমার চোখে দিয়ে বেরোলো না। আমি তো আরো অভ্রকে দিয়ে নতুন 1 বক্স টিস্যু কিনে আনিয়েছিলাম, টাকাটা এগিয়ে পারি নে। চিত্রা তীব্র চোখে তাকালো ফারাজের দিকে। ফারাজ এলাহি যে এত হিসেবে মানুষ জানতাম না তো, হৃদয় এত ছোট। ফারাজ আবারও হেসে বলল, হৃদয় আমার বিশাল বউ, তবে তোমার দেখার দৃষ্টি ছোট, তাই বিশালতা দেখতে পাও না। তুমি বউ ছোট লোকই কারবার করো, দিস ইজ নট ফেয়ার। চিত্রা ঠোঁট কামড়ে রাগ সামলানোর চেষ্টা করলো। আচ্ছা, এত যে মানুষকে কিরমির কথা বলেন, আমার তো মনে হয় এক গাদা আপনার পেছনেও আছে। ফারাজ মিটমিট করে হাসলো। শুধু পেছনের কথা বলছো কেন, সামনেও দেখার মতো অনেক কিছুই আছে। চিত্রা সামনের সিটে বসে থাকা অভ্রর দিকে তাকালো। অভ্র কোনো ভ্রুক্ষেপ করলো না, বরং হাত নাড়িয়ে বলল, আমি কানে শুনতে পাই না ভাবি, কিছু শুনিনি, আপনারা চালিয়ে যান। চিত্রার মেজাজ চড়ে গেল। এই লোককে ভালোবাসবে কিভাবে? এই লোকের মাথায় আসলেই গন্ডগোল আছে। সে রাগে নিজেকে ফারাজের থেকে আরো দূরে সরিয়ে জানলার দিকে গা ঘেঁষে বসলো। ফারাজ আলতো করে চিত্রার ঘাড়ে হাত রাখলো। এভাবে দূরে গিয়ে কি আমাকে নিজের কাছে আসার ইঙ্গিত দিচ্ছ? সাবধান বউ, ভোল্টেজ বেড়ে গেলে কিন্তু BMW হোক বা ঠেলা গাড়ি কোনো কিছুই মানবো না। আমি ফারাজ, সব জায়গাতেই সব কিছু পারি। চিত্রা মুখ চেপে রাগে ফোঁসফোঁস করতে লাগলো। ফারাজ তখন চোখ মেরে বলল, আরে বলদি কাছে আয়, আমার কাছে আসলে কিন্তু আজ গাড়িতেই কাঁদতে হবে। এই কালু কুদ্দুসের বাপ, টিস্যুটা পেছনে পাস করতো। নতুন ছেলেপুলে কিছু লাগবে, যাদের কাজ হবে ভোরে ট্রলার থেকে মাছ তোলা। এসব কাজের জন্য অল্প বয়সী ছেলে হলেই চলবে, কাজ তেমন একটা কঠিন নয়। এই তো ট্রলার থেকে 2 হাতে মাছ ছুঁড়ে ফেলবে পাড়ের চাতালে। রাজন রোশন সকাল সকালই আজ আড়তেই চলে এসেছে। তাদের দেখতে আসা লোকের অভাব নেই, এর একটা কারণ আছে। এলাহি বাড়ির মানুষ দয়াশীল, অত্যন্ত ভালো মনের মানুষ। তাদের আগে পিছে থেকেও মানুষ উপরে উঠে গিয়েছে। যদিও রাজন কথায় কথায় একটু রেগে যায়, অশ্রাব্য ভাষায় বাপমা তুলে গালাগাল দেয়, তবুও লোকের আপত্তি নেই। মন মেজাজ বেশি খারাপ থাকলে তো কখনো কখনো শটাশট চট থাপ্পড়ও বসিয়ে দেয়, তবুও মানুষ তাকে ভালোবাসে। ওই যে টাকা পায় তো। মাছের আড়তটা আজকে জমজমাট, সদ্য ধরা মাছের কাঁচা গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। বিশাল এক চাতাল, চারিপাশে পানিতে ভিজে থাকা কাঠের পাটাতন, যেখানে সারি সারি বাঁশের খাঁচা আর প্লাস্টিকের বক্সে মাছ রাখা হয়। ট্রলারগুলো নদী ঘোলা জলে দুলতে দুলতে এসে ভিজছে পারে। মাঝি মল্লাররা কোমর পর্যন্ত পানি ভেঙে মাছ নামাচ্ছেন। আড়তের এক পাশে বসে আছেন পাইকাররা, মোটা গামছা কাঁধে ফেলে হাতে লম্বা কাঠি নিয়ে মাছ দেখছেন। কেউ কেউ দরদাম করছে, কেউ কেউ বড় বড় ঝুড়িতে বরফের চায়ের নিচে মাছ সাজিয়ে নিচ্ছে। ছেলেপেলেরা চোখের পলকে ট্রলার থেকে মাছ তুলছে, মাটিতে সজোরে ছুঁড়ে দিচ্ছে। একটা চিৎকার ওঠে, এই যে পাঙ্গাস মাছগুলো সরাও। আরেকজন বলে ওঠে, বড় মাছটা দে, ওইটা আলাদা কর। লোকজন ব্যস্ত, কেউ টাকা গুনছে, কেউ হিসেব লিখছে খসখসে খাতায়। হালকা আলোয় মাছের উজ্জ্বল আশ চিকচিক করে, লালচে রক্ত আর বরফ গলে গলে চারিপাশে ভিজে যাচ্ছে।
আড়তে হিসাব নিকাশের দায়িত্ব মুশফিক রহমানের। এখানেই তার কর্মস্থল। প্রতিদিনের মতো আজও ব্যস্ত সে। রাজন এসে বসতে মুশফিক 1 কাপ চায়ের জন্য নির্দেশ দিলেন। চা খামু না? রাজন নির্লিপ্ত কণ্ঠে বলল, কাম কেমন চলতেছে? মোটামুটি। মুশফিক সংক্ষিপ্ত জবাব দিল। মোটামুটি কেন? মানুষ মাছ খাওয়া সাইডা দিছে নাকি? রাজনের কণ্ঠে কৌতূহল। না ভাই, তেমন কিছু না। মাছের বাজার তো এমনই, ভালো মন্দ মিলায়ে চলে। সব মিলে আলহামদুলিল্লাহ। তবে ভাই পদ্মা ইলিশ আইছে। রাজন খানিকক্ষণ চুপ থেকে বলল, বড় 10টা ইলিশ বাড়িতে পাঠাইয়া দিস। আচ্ছা ভাই। মুশফিক একটু ইতস্তত করে থামলো, তারপর নিচু স্বরে বলল, ভাই। রাজন হাত তুলল। মিজান সাহেবের খবর জানি, তোর বলা লাগবে না। আর কে তারে টপকাইছে তাও জানি। তুই তোর কাজে যা, খাতায় যেন হিসাবের গড়মিল না হয়। মুশফিক মাথা নাড়িয়ে চুপ করে গেল। রাজনের চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কারণ এই শহরের উত্থান পতন হার জিত সবই তার জানা, সবই তার হাতের মুঠোয়। তাই এসব নিয়ে সে চিন্তা করে না। কিন্তু মিজানকে মারা ঠিক হয়নি, তার ঘাটতি পূরণ হবার নয়। বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে ফোন ঘাটছে নিহান। পাড়ি আজ একটা সুতির শাড়ি পরেছে। উজ্জ্বল গড়নের অধিকারীদের একটা সুবিধা আছে, যেই রঙে গায়ে জড়াক না কেন ফুটে ওঠে। এই যে পেয়ারা মাখা খাও। পেয়ারার প্লেটটা ফারিয়া নিহানের দিকে এগিয়ে দিতেই নিহান পূর্ণ দৃষ্টি মেলে তাকায় ফারিহার চোখের দিকে। উঠে বসে, পেয়ারের প্লেটটা হাত বাড়িয়ে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায়। ফারিয়াকে একবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে এগিয়ে আসে তার দিকে। ফারিয়া একটু আগে গোসল সেরে এসেছে। ভেজা গামছাটা খোপার মতো পেঁচিয়ে চুলে জড়ানো, তার গা থেকে স্নানের মৃদু সৌরভ ছড়াচ্ছে। নিহান ফারিয়ার কাছে এগিয়ে আসে। একদম কাছে এসে মুখ থুবড়ে পড়ে ফারিয়ার খোলা ঘাড়ের উপর। উষ্ণ ঠোঁট ছুঁয়ে যায় সেখানে। তারপর আঙ্গুল চালিয়ে খুলে ফেলে খোপা বাঁধা গামছাটা। ভেজা চুলের মধ্যে আঙ্গুল বুলিয়ে দেয়। নিজের ওজন খানিকটা ফারিয়ার গায়ে ছেড়ে দিয়ে বলে, ফারু, তোমাকে দেখলে আমার ভেতরটা এমন অস্থির হয় কেন? মনে হয় এই যেন প্রথমবার দেখলাম, প্রথমবার ছিলাম। কারণ তুমি যে আমাকে একটু বেশি ভালোবাসো। কিন্তু তোমার মতো করে এত বুঝিয়ে তো আর বাসতে জানি না। তবু তোমার অগোছালো ভালোবাসাগুলোই আমায় তৃপ্তি দেয়। নিহানের স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হয়। তার আঙ্গুল শরীর বুলাতে বুলাতে রহস্যের জালে হারিয়ে যায়। এই রহস্য ভালোবাসার। এই রহস্য উন্মোচন করতে নেই, করাও যায় না। কি করছেন কি? পাড়ার চিত্রাকে নিয়ে বাড়ি ফিরতে নিরু ও রুমানা ঘর থেকে বেরিয়ে এলো। মোহনা ও নদীও নিচে নেমে এলো তাদের দেখতে। চিত্রাকে দেখে নদী খুশি হলো, অন্যদের চোখে ঠিক কেমন অভিব্যক্তি তা বোঝা গেল না। তবে মিতালির মুখে খাঁটি আনন্দের ছাপ স্পষ্ট ছিল। ফারাজ তখনও বাইরে। চিত্রা অপেক্ষা না করে বাড়ির ভেতর ঢুকে গেল। হল রুমে তাকে ঘিরে ধরল সবাই। এতদিন পর ফিরে আসায় কেউ আন্তরিক উচ্ছ্বাস দেখালো, কেউ বা ভেতরে ভেতরে বিরক্তি চেপে রাখলো। তোমাকে অনেক মিস করেছি, নদী আন্তরিক কণ্ঠে বলল। চিত্রা হাসলো। আমিও ভাবি। দাওয়াত কেমন খেলে? চিত্রা উত্তর দিতে যাবে ঠিক তখনই নিরু মাঝখান থেকে বলে উঠল, যেমন খাবার তেমনই খেয়েছে হয়তো। তার কথা এক মুহূর্ত নীরবতা নেমে এলো। নদী কিছু বলার জন্য মুখ খুলতেই রুমানা কড়া কণ্ঠে নিরুকে থামিয়ে দিল। নিরু, কার সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেটা মনে হয় এখনো ঠিক মতো শিখোস নাই। নিরু একটু কুণ্ঠিত স্বরে বলল, কিন্তু বড় মা। চিত্রা বিষয়টা আরো বড় হওয়ার আগে সামলে নিয়ে হাসি মুখে বলল, না না, দাওয়াত ভালোই ছিল, বাড়িতে গিয়ে বেশ ভালোই লেগেছে। চিত্রা এক নজর মোহনার দিকে তাকায়। নীলচে ফিনফিনে শাড়ির আঁচল মোড়ানো মোহনার শরীর শাড়ির ফাঁক গলে তার ফর্সা কোমর স্পষ্ট দেখা যাচ্ছে। চিত্রা তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। তবে মোহনার চোখে সে অবশ্যই ধরা পড়ে। মোহনা তার দিকে খানিকটা এগিয়ে এসে বলল, বা দিন দিন তো আরো সুন্দর হয়ে যাচ্ছ দেখি। তো তোমার সৌন্দর্যের রহস্য কি? চিত্রা লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। সে মুখ খোলার আগে পেছন থেকে ফারাজের কণ্ঠ ভেসে আসলো, রাতে ফারাজ স্পেশাল পিড়িতে তেল মাখে যায়, তাই এটাই বিবিজানের সৌন্দর্যের রহস্য। দয়া করে তেল চাহিয়া লজ্জা দিবেন না ভাবি। সবাই একসঙ্গে ফারাজের দিকে তাকায়। সকলে লজ্জায় পড়ে যায়। ফারাজের বুকের কাছে দুটি বোতাম খোলা, সাদা শার্ট পরিহিত। তার লম্বা চওড়া আকর্ষণীয় দৈহিক গড়ন, চোখ ফেরানো মুশকিল। এমন পুরুষ নাকি বিয়ে করেছে হাঁটুর কাছে পড়ে থাকা এক বাচ্চা মেয়েকে। মোহনা ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেলে। রুমানা বেগম ছেলের এই বেয়ারা আচরণে বিব্রত বোধ করেন। জলদি সেখান থেকে সরে যান। এই ছেলে দুদিন পর নিজের বাচ্চার বাবা হবে, অথচ এখনো এমন। আল্লাহ জানে ভবিষ্যৎ এর কি হবে। না, এ ছেলে আর বদলাবে না। ফারাজের মাথা ভার হয়ে আছে। সারা সন্ধ্যা অফিসের কাজে ডুবে থাকার পর অবশেষে বাড়ি ফিরেছে সে। ক্লান্ত দেহে নিয়ে দরজার চৌকাঠ পেরিয়ে আসতে চিত্রা মিতালিকে ফারাজের জন্য খাবার ও এক গ্লাস লেবুর শরবত রুমে দিয়ে যেতে বলল। তবে মিতালি এখনো কোনো খোঁজ নেই।
ফারাজ কোনো বিরতি না নিয়ে সরাসরি গোসল সেরে সুলেমান এলাহির ঘরে চলে গেল। বাবার সঙ্গে তার কথা হয় কম, প্রয়োজনের বাইরে কোনো আলোচনাতেই সে স্বচ্ছন্দ নয়। এদিকে চিত্রা রুম থেকে বেরিয়ে একবার উপর থেকে অন্দরমহলের দিকে তাকালো। নিচতলায় শ্বশুর শাশুড়ির ঘর। আচমকাই নিচ থেকে ডাকে উঠল কেউ। আপা নিচে নামেন, খালু আপনাকে ঘরে ডাকছে। মিতালির গলা। আসছি। সুলেমান এলাহির সামনে দাঁড়ালে চিত্রার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এক ধরনের সংকোচ, আবার এক ধরনের আশ্রয়ের অনুভূতিও। বাবা মা না থাকে এই পরিবারই তার সেই শূন্যস্থান পূরণ করেছে। রুমানা প্রায় তার হয়ে কথা বলে। চিত্রার মনে হয় যদি তার নিজের মা বেঁচে থাকতেন তিনিও হয়তো এমনই করতেন। যেমন করে সুলেমান তাকে আম্মাজান বলে ডাকেন, হয়তো বাবাও বেঁচে থাকলে ঠিক এমন করেই ডাকতেন। চিত্রা মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে চেয়ে সিঁড়ি বেয়ে নামে। সিঁড়ি বেয়ে নামতে ভালোই লাগে, মজা পায় বেশ। তবে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ফারাজের এলাহির কথা মনে পড়ে। কোলে তুলে সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার জন্য হলেও প্রতিটা মেয়ের একটা করে ফারাজ ভাই থাকা দরকার। হঠাৎ করে চিত্রার সামনে এসে দাঁড়ালো কেউ। তাল সামলাতে না পেরে চিত্রা প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু তখনই তাড়াহুড়ে একজোড়া শক্ত হাত তাকে ধরে ফেললো। ভুলবশত লোকটার নখ চিত্রার বাহুর মধ্যে গেঁথে গেল। চিত্রার মুখ থেকে একটা ভোঁতা শব্দ বেরিয়ে এলো, তবে দ্রুত সে নিজেকে সামনে তাকালো। একবার নিজের বাহুর দিকেও চোখ বুলিয়ে নিল। লোকটি তার বাহুর দিকে তাকিয়ে উদ্বেগপূর্ণ সুরে বলল, দেখি লেগেছে তোমার? সরি, কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না আমার, প্লিজ আমায় ভুল বুঝো না। চিত্রা জোহানের দিকে তাকালো। কিছু বলার আগে নিজেকে শান্ত করে মনকে প্রশ্ন করলো, সামান্যই তো লেগেছে, ইচ্ছে করে তো আর দেয়নি। তবুও তার চোখ জোরে সৃষ্টি হওয়া এই ব্যাকুলতার কারণ কি? চিত্রাঙ্গনা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে ফারাজ। হাত দুটো বুকের কাছে গুজে রেখেছে, কপালে গভীর ভাঁজ, চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। একবার জোহানের দিকে তাকালো, তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল। জোহান কৌশলে হাসি বুলিয়ে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। চিত্রা নিচে নামতেই ফারাজ তার হাত আঁকড়ে ধরল, কণ্ঠে স্পষ্ট হতাশা। ঘুমটা কই? চিত্রা কিছু না বলে চুপচাপ আবার বড় করে ঘুমটা টেনে নিল। তারপর ফারাজের হাত ধরে সুলেমান এলাহির কক্ষে প্রবেশ করলো। রুমানার সামনে পান সাজানো হয়েছে। ফারাজ চিত্রাকে নিয়ে ঘরে ঢুকতেই মিতালি ছুটে এলো। উজ্জ্বল মুখে হাতে এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বলল, খালু লেবুর শরবত। ফারাজ গ্লাসটা হাতে নিতে মিতালির মুখে আফসোসের সুর। খালু বাজারে লেবুর যা দাম, মানুষ খাইবোটা কি? ফারাজ হেসে বলল, যেভাবে তুই আমার মাথা খাচ্ছিস, মানুষও তেমন কারো না কারো মাথা খাবে। আর যদি লেবুর জন্য এতই আফসোস হয় তাহলে আজ থেকে ভীম খাবি। শুনেছি ওতে নাকি 100 লেবুর শক্তি থাকে। মিতালি বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, হাসাই? ফারাজ ঠোঁটের কোণে হাসি টেনে জবাব দিল, না, মিছাই। রুমানা চিত্রাকে পাশে বসিয়ে পান মুখে দিয়ে প্রশ্ন করলেন, নাতে নাতনির মুখ কবে দেখবো? চিত্রা এই প্রশ্নে বিব্রত বোধ করে, কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না। সুলেমান এলাহিও তার জবাবের অপেক্ষায় তাকিয়ে আছেন। তবে চিত্রাকে কিছু বলতে হলো না। ফারাজ পাশ থেকে বলে উঠল, এটা বাংলা সিনেমা পাওনি আম্মা যে ঢলঢলি করলেই বাচ্চা হয়ে যাবে। এখানে প্রসেসিং এর একটা ব্যাপার আছে, শুধু ডিভাইস কানেক্ট করলেই তো হয় না। রুমানা একেবারেই চুপ হয়ে গেলেন। পরিস্থিতি হালকা করতে ফারাজ আবারও বলল, চিন্তা নেই আম্মা, ভালো প্রোডাকশনই পাবে, নিশ্চিত থাকো। চিত্রা মনে মনে নিজেকে দোষারোপ করলো। এই লোকের সঙ্গে আসা উচিত হয়নি। সে উঠে ফারাজের পাশে দাঁড়ায়। তবে তাদের মধ্যে এখনো দূরত্ব রয়ে গেছে। ফারাজ চিত্রাকে কাছে টানতে তার বাহুতে হাত রাখে। তখনই চিত্রার মুখ থেকে ব্যথায় মৃদু আহ শব্দ বেরিয়ে আসে। ফারাজ বাহুর দিকে তাকানোর আগে চিত্রা আঁচল ফেলে জায়গাটা ঢেকে দেয়। ফারাজ তা উপেক্ষা করে বলে, আবার মাথা ধরছে, ঘুমাতে গেলাম। সুলেমান এলাহি বললেন, চিত্রা আর একটু থাকো। ফারাজ ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে বলল, কার বউ? তোর বউ? কার? তাহলে আমার সঙ্গেই যাবে, তুমি নিজেরটা নিয়ে থাকো। ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বলে, অনেকদিন ধরে ব্যায়াম করি না, আজকে করতে হবে। যাও রুমে গিয়ে তৈরি হও প্রিয়। রাত নেমেছে নদীর ঘাটে। চারিপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঢেউয়ের মৃদু শব্দ ভেসে আসছে। আকাশে অগণিত তারা জ্বলজ্বল করছে। মাঝে মধ্যে ভেসে আসছে কোনো নাম না জানা রাত পাখির ডাক। দূরে বেঁধেদের ঝুপড়িগুলোতে তেলের কুপির মৃদু আলো দুলছে বাতাসে। নদীর উপর সেই আলো প্রতিফলিত এক অদ্ভুত রহস্যময় আবহ তৈরি করেছে। সোহান বসে আছে ঘাটের ধারে, গা এলিয়ে দিয়েছে একটি কাঠের নৌকার গায়ে। চোখে তার অনির্বচনীয়তা। হয়তো সে কিছু খুঁজছে, অথচ কি খুঁজছে তা নিজেও জানে না। রাতের নীরবতায় কখনো কখনো ঝুপড়ির দিক থেকে হাসির শব্দ ভেসে আসছে। বেদেদের কেউ হয়তো কোনো পুরনো গল্প বলছে, কেউ গানের সুর তুলছে। একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে থামে সোহানের সামনে। ছেলেটা বেদেদেরই এক সন্তান, গায়ে ছেঁড়া পাজামা, চোখে সরল কৌতূহল। প্লাস তুমি এখানে বসে আছো কেন? সোহান ছেলেটার দিকে তাকে একটু হাসলো, বলল, জানি না, হয়তো নদী আমারে রাখতাছে। ছেলেটা বোঝে না, কিন্তু মাথা নাড়ি আবারও দৌড়ে চলে যায়। সোহান এই পাড়ার কেউ নয়, তবু তার কথা এদের জীবন চলে। বিনা কারণে সে এই বেদেদের দায়িত্ব নিয়েছে।
কারো ছেলে মেয়েকে স্কুলে পাঠায়, কারো অভাবে পাশে দাঁড়ায়, কারো বিপদে দেয় মাথার ছায়া। কেন এসব করে সে নিজেও জানে না। হয়তো পাপের বোঝা কমানোর চেষ্টা, হয়তো নিজের ভেতরের অপরাধবোধকে চাপা দেওয়ার প্রয়াস। কেউ তাকে প্রশ্ন করে না, বেদেরা প্রশ্ন করা শেখেনি। এদের জীবন চলে নদী স্রোতের মতো, যেমন আসে তেমনই বয়ে যায়। তবু সোহানের মধ্যে এক অদ্ভুত টান অনুভব করে তারা। ভাইজান, আম্মাই আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ রাঁধছে। ওই যে ওই দিন আপনি যেই মাছটা পাঠাইছিলেন না, ওইটার মাথা দিয়ে রাঁধছে। কয়টা খাইয়া যান, মেলা দিন হইল আমাগো লগে খান না। আমেনার বয়স 16, এই পাড়াতেই থাকে। আমেনার বাসায় অসুস্থ মা ছাড়া কেউ নেই। সোহান যেদিন আমেনার কথা শুনেছিল সেদিন বেশ কিছুক্ষণ তাকিয়েছিল তার দিকে। পরক্ষণে আমেনাকে পড়ালেখা করাবে বলে সে সিদ্ধান্ত নেয়। আমেনার পরিবারের দায়িত্ব, তার মার চিকিৎসার খরচ সোহানই দেয়। একবার আমেনা সোহানকে বলেছিল, আমার তো আর ভাই নাই, তাই একটু কষ্ট। সেদিন থেকে সোহান আমেনার বড় ভাই হয়ে পাশে আছে। রাইতে খাইয়া যামনি, আম্মার কাছে যাও, ওনারে একা রাইখো না। আমেনা আচ্ছা বইলা নৌকার দিকে পা বাড়ায়। সিফাত সোহানের পাশেই দাঁড়িয়ে আছে। আমেনা চলে যেতেই সে বলল, ভাই মিজান সাহেবের উপরে পাঠাইয়া দিলেন, তাও আবার লাশ এইখানে ফালাইছেন। এসব নিয়ে তদন্ত হইব, সেটা তো জানেন, তাই না? আমার কোনো চিন্তা নাই, মাঝে মাঝে একটু বিনোদনের প্রয়োজন আছে। ফারাজ লাশ দেখতে অবশ্যই আইছে, তাই না? হ, মাগার মিজান সাহেব কিন্তু অনেক কাজের মানুষ আসিল। চিন্তিত কণ্ঠে বলল সিফাত। একজন মরলে 1000 জন আসে, আর ওই বুড়ার তো এমনিতেই বয়স হয়ে গেছিল। আমি না মারলেও মরতই। কেবল প্রশ্ন হইল কার হাতে মরত? আর কার হাতে? ফারাজ এলাহির হাতে। এক মুহূর্ত চুপ থেকে বলল সিফাত, তারপর একটু থেমে যোগ করল, তবে আমার কেমন জানি অস্বস্তি লাগতেছে। উনার মতো মানুষ একটা মাইয়ার জন্য বিদেশ থেকে চলে আসতে পারে? জানি না, তবে এইটা জানি কিছু তো একটা ওই মায়ের মধ্যে আছে। এখন তো মিসেস এলাহির সঙ্গে আমার দেখা করবার জন্য অন্তর ছটপট করতেছে রে। দিলের ব্যথা বাড়তাছে সিফাইতা। বাতাসের দাপটে বারান্দার সাদা পর্দাটা বেপরোয়া নর্তকীর মতো ছটফট করছে। বারবার আঘাত করে যাচ্ছে লোহার রেলিংয়ে। জানালার আধখোলা পাল্লাটা কাঁপতে কাঁপতে অদ্ভুত ছন্দে ঠোকাঠুকি করছে কাঠের ফ্রেমের সঙ্গে। যেন কারো দম বন্ধ করা আকুল আবেদন, খোলা রাখো, বন্ধ করো, আবার খোলা রাখো। দূর আকাশের কালো মেঘগুলো একত্র হয়ে ভারী হয়ে উঠেছে। বাতাসের ঘূর্ণি ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। শুকনো পাতাগুলো মাটির উপর নাচতে নাচতে ছুটে যাচ্ছে দূরে। গাছের পাতাগুলো একসঙ্গে ঝাঁকুনি খাচ্ছে। চিত্রা বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকায়। অনুভব করে সে আগত বিসর্জনের ছন্দ। বৃষ্টির প্রথম ফোঁটার প্রতীক্ষা। গুমোট আকাশ থেকে ভেজা গন্ধ ভেসে আসছে। আবারও জানালা দরজা প্রচণ্ড শব্দে বাড়ি খায়, যেন শেষবারের মতো হুঁশিয়ারি দিচ্ছে বৃষ্টি নামছে, আবার বৃষ্টি নামবে। মিতালি ভাত দিয়ে গিয়েছে, খাইয়ে দেব? ফারাজ কোনো জবাব দেয় না। মুখে বলেছে, মাথা ধরেছে, অথচ ল্যাপটপ কোলের উপর দিয়ে এক নাগারে কাজ চালিয়ে যাচ্ছে। আঙ্গুলগুলো এক মুহূর্তের জন্য থামছে না। জবাব দিচ্ছেন না কেন? উঠুন, আমি আগে মশারি টাঙাই। চিত্রা ফারাজের দিকে এগিয়ে আসতে হঠাৎ বজ্রপাত হয়, সঙ্গে প্রবল দমকা হাওয়া। বাতাসের ঝাপটায় তার বাহুর উপর থেকে আঁচল সরে যায়, কিন্তু চিত্রার সেদিকে খেয়াল নেই। বারান্দায় কাপড় আছে, ভিজে যাবে, একটু নিয়ে আসবেন? এই ভয়ানক আবহাওয়ায় ওখানে যেতে ইচ্ছে করছে না। এমনিতেও সেদিন দুটো লাশ পাওয়া গেছে। ফারাজের চোখ অনেক আগেই ল্যাপটপের পর্দা ছাড়িয়ে চিত্রার দিকে চলে গেছে, তবে তার দৃষ্টি পড়েছে অন্যখানে। চিত্রার ডান বাহুতে ফর্সা নরম চামড়ার উপর নখের গভীর দাগ বসে আছে। কতটা শক্তি প্রয়োগ করলে এমন দাগ পড়ে? নখ গেঁথে গিয়ে রক্ত জমে। ফারাজ শুষ্ক গলায় ঢোক গিলে বলল, নিজের কাজ নিজে করো। চিত্রা থমকে যায়। ফারাজের এমন রুক্ষ স্বর সে আগে কখনো শোনেনি। ফারাজ তার সঙ্গে এমন করে কখনো কথা বলেনি। দাঁড়িয়ে আছো কেন? যাও। চিত্রা চোখ সরু করে তাকায়, তারপর নিচু স্বরে বলে, আপনি দেখছি বহুরূপী। ফারাজ ফাঁকা হেসে ওঠে। তুমিও বহুরূপী হয়ে দেখো, দেখবি দুনিয়া তোমার কথায় নাচছে। সব নেই, কিন্তু তুমি তো আগ থেকেই বহুরূপী মিসেস ফারাজ এলাহি। চিত্রা ভ্রু কুচকে তাকায়। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে এক মুহূর্ত দেরি না করে বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দায় পা রাখতে বৃষ্টির প্রথম ফোঁটা গায়ে এসে পড়ে। চিত্রার বৃষ্টি ভালো লাগে। রাতের বেলা বজ্রপাত তাকে শিহরিত করে, তবুও বৃষ্টির প্রতি তার আকর্ষণ অমলিন। বৃষ্টি দেখলেই ছুতে ইচ্ছা করে। রেলিংয়ের বাইরে হাত বাড়াতেই বর্ষার নরম স্পর্শ তার আঙ্গুল ছুঁয়ে যায়। কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না।
বারান্দার রশিতে টাঙানো কাপড় ভিজে যাবে, আর ভিজে যাবে সে নিজেও। হঠাৎ আকাশ বিদীর্ণ করে নেমে আসে বিজলির ঝলকানি। এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে ওঠে, আর সেই আলোয় তার দৃষ্টি আটকে যায় পুকুরটার দিকে। চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে দুটো নিথর দেহ, জলকাদায় মাখামাখি নিস্তব্ধ শূন্য দৃষ্টিতে লাশ দুটো তাকিয়ে আছে তার দিকে। কি ভয়ানক ভ্রম! চিত্রা প্রচন্ড ভয়ে পেছনে সরে যায়, পিঠ গিয়ে ঠেকে প্রস্তরের মতো শক্ত একটি বুকে। এত ভয় কিসের? চিত্রা কোনো কথা না বলে ফারাজকে জড়িয়ে ধরে, চোখ মুখ খিচে ফারাজকে আঁকড়ে ধরে। চিত্রা হাতের মুঠোয় ফারাজের সাদা শার্টের অংশ ধরে, পরক্ষণে ছিটকে এক পা পিছায়। ফারাজ গম্ভীর, কথা না বলে চিত্রাকে টেনে সে বুকে জড়িয়ে নেয়, নেশালো গলায় গান ধরে। কাছে এলে যাও দূরে সরে, কতদিন রাখবে আর একা করে, মনে টেনে নাও। বৃষ্টির ছিটকে আসা জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে, দুটো দেহ আবারও ভিজে যায়। ঠান্ডায় চিত্রার ছোট্ট দেহ কাঁপছে। ফারাজের সেদিকে কোনো খেয়াল নেই, সে শক্ত করে চেপে ধরে চিত্রার ডান হাতের বাহু। ব্যথায় আবারও মৃদু আর্তনাদ গলা থেকে বেরিয়ে আসে চিত্রার। ফারাজ কথা না বলে ব্যথার জায়গায় ঠোঁট রাখে, তবে শীতল চুমুর মাধ্যমে পরশ ছোঁয়াতে নয়, বরং হিংস্রতা নিয়ে সেখানে দাগ বসাতে। চিত্রার চোখে আপনা আপনি জল চলে আসে, তবুও সে প্রতিবাদ করে না, ঠায় দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে জমা জল ফারাজ দেখেনি, দেখবেও না। জল তো বৃষ্টির ফোঁটায় মিশে যাচ্ছে, বৃষ্টি চিত্রার চোখের জলকে আড়াল করে দিচ্ছে বারবার। ফারাজের হাত চিত্রার শাড়ি ভেদ করে কোমর ছুঁয়ে যায়। চিত্রা অনুভব করে ফারাজের নিঃশ্বাস তার ঘাড়ে স্পর্শ করছে, তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। ফারাজের হাত ধীরে ধীরে চিত্রার কোমর থেকে উপরে উঠে আসে, তার পিঠ বেয়ে ঘাড়ের কাছে পৌঁছায়। চিত্রা চোখ বন্ধ করে ফারাজের স্পর্শ অনুভব করে। হঠাৎ ফারাজ চিত্রার মুখের দিকে ঝুঁকে আসে, তার ঠোঁট চিত্রার ঠোঁটের কাছে এসে থেমে যায়। চিত্রা চোখ খুলে ফারাজের চোখের দিকে তাকায়, সেখানে এক অদ্ভুত আকর্ষণ দেখতে পায়। ফারাজ ধীরে ধীরে চিত্রার ঠোঁটে চুমু খায়, তাদের মধ্যে গভীর সম্পর্কের সূচনা হয়। আধো ভেজা শরীরেই ফারাজ চিত্রাকে কোলে তুলে নেয়, বারান্দা থেকে বেরিয়ে রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। গায়ের পানিতে বিছানা ভিজে যাচ্ছে, তবু কারো খেয়াল নেই সেদিকে। চিত্রার সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে ফারাজের কানে। ফারাজের তৃষ্ণার্ত ঠোঁটজোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়, দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। চিত্রার বাধা দেওয়ার তারা নেই, তারাগুলো আজ কোথায় গুম হয়েছে। চিত্রা নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে ফারাজকে। সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ, বজ্রের শব্দে কেঁপে ওঠে চিত্রা। ফারাজ তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে আবারও জড়িয়ে ধরে, মেয়েটার ঘাড়ে গালে গলায় উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলে। হঠাৎ করে ফারাজ চিত্রার উপর থেকে নিজের ভারী দেহটা উঠিয়ে নেয়। চিত্রার সাহস নেই ওই নেশা ভরা চোখের দিকে তাকানো, সে তাকায় না। ফারাজ গা থেকে ভেজা শার্ট খুলে নিচে ছুঁড়ে ফেলে, পরনে এখন কেবল তার কালো ট্রাউজার। তাকাও, তাকাও আমার দিকে। চিত্রা তাকায়। ফারাজ চিত্রার হাত নিজের বুকের উপর রাখে। চিত্রা ফারাজের অনাবৃত বুকে আঙ্গুলের ছোঁয়া দিতে ফারাজ তার হাত ধরে নেয়, সে চিত্রার উপর ঝুঁকে পড়ে। শিওর তো? না হলে আজকে ছাড়ছি না। চিত্রা জবাব দেয় না। ফারাজ গম্ভীর গলায় বলে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ, আগুন সুন্দরী। ফারাজ আরেকবার চিত্রার বাহুর দিকে তাকায়, তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলে, তোমার এই নাম, এই শরীর, এই মন কে বলি আমার। এখানে অন্য পুরুষের প্রবেশ নিষিদ্ধ। যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে, কসম ধ্বংস করে ফেলবো সব। আমাকে খুনি হওয়ার সুযোগ করে দিও না। ফারাজ ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল। চিত্রা আবিষ্কার করলো অন্যরকম ফারাজকে, যে প্রতিটা স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলোপাতারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হচ্ছে। যত্নে পরা শাড়িটা ফারাজ কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। দুটি দেহের সন্ধিক্ষণে ফারাজের বেপরোয়া ভাব বাড়তে থাকে, ক্রমশই বাড়তে থাকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।